আজকের ক্লাসে আমরা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন, হ্যাঁ, যে পার্টটা আমাদের রয়েছে সেই বিষয়টা আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু। হ্যাঁ, বলতে পারো যে আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেচার অফ গ্রিক পলিটিক্যাল থট। কেন আমি এই বিষয়ের ক্লাসটা সবার সাথে শেয়ার করছি তোমরা একটু বাদেই বুঝতে পারবে। এই যে নেটের দুটো ইউনিট রয়েছে, ইউনিট 7 অ্যান্ড ইউনিট 8, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি অর্থাৎ সমাজ এবং রাষ্ট্র দর্শন, সেটা ইন্ডিয়ান আসপেক্টে এবং ওয়েস্টার্ন আসপেক্টে সমাজ এবং রাষ্ট্র দর্শন। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা মানুষের জীবনে সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন, এই দুটো দর্শন কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই এই ক্ষেত্রে একটা বিখ্যাত কথা আমার মনে পড়ছে, যে আগের দিনের ক্লাসে সেটা আমাদের আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে অ্যারিস্টটল মানুষকে কিন্তু পলিটিক্যাল অ্যানিমাল বলেছেন। হ্যাঁ, অ্যারিস্টটলের এক্ষেত্রে একটা বিখ্যাত বক্তব্য রয়েছে, যে তিনি মানুষকে ডেসক্রাইব করেছেন যে ম্যান বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ হচ্ছে রাজনৈতিক পশু, পলিটিক্যাল অ্যানিমাল। পলিটিক্স ছাড়া মানুষ কখনো থাকতে পারে না। সমাজ ছাড়া মানুষ যেমন কখনো থাকতে পারে না, তেমনি পলিটিক্স ছাড়া বা রাজনীতি ছাড়া, এই শব্দটা এখানে এটা আসে যে রাজনীতি ছাড়াও কিন্তু মানুষ কখনো থাকতে পারে না। এবং এই প্রসঙ্গে অ্যারিস্টটলের একটা বিখ্যাত বক্তব্য আছে, যেটা আমি বললাম অ্যারিস্টটলই একমাত্র প্রথম এটা বলেছিলেন, যে মানে তোমার যদি ওয়েস্টার্ন পার্সপেক্টিভে পলিটিক্সকে বুঝতে হয়, হ্যাঁ, তাহলে তোমাকে এনশিয়েন্ট গ্রিক ফিলোসফিতে ফিরে যেতে হবে, বা গ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখানে ফিরে যেতে হবে। কারণ তোমরা এটা মনে করে দেখতে পারো যে প্লেটোর দর্শন পড়ার সময় আমরা প্রথম কিন্তু স্টেটের কনসেপ্ট পড়েছিলাম। ঠিক আছে? তো এই যে স্টেট কিভাবে গঠিত হয়েছে, রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছে, সোসাইটি কিভাবে গঠিত হয়েছে, কেন গঠিত হয়েছে, হ্যাঁ, আমাদের জীবনে রাজনীতির প্রভাব কতদূর, আমাদের সমাজ জীবন এবং রাজনৈতিক জীবন এরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেক সময় এটা মনে করি যে রাজনীতি না থাকলেই পারতো, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু রাজনৈতিক এক একটা পশু বা পলিটিক্যাল অ্যানিমাল, অ্যারিস্টটল বলেছেন। কেন বলছেন? তিনি বলছেন যে living in a state was so natural for a person that he who lived outside the state or who did not need a state was either a beast or a god। অর্থাৎ মানুষকে যদি মানে সঠিকভাবে নিজের জীবনযাপন করতে হয়, একটা সোশ্যালি যদি একটা গুড লাইফ লিড করতে হয়, তাহলে মানুষকে অবশ্যই কিন্তু রাষ্ট্রের মধ্যে থাকতে হবে বা একটা স্টেটের মধ্যেই থাকতে হবে। যে মানুষ স্টেট ছাড়া একা বাঁচতে চায়, আইদার সে একটা বিস্ট অর পশু, না হলে সে গড, না হলে ঈশ্বর। সাধারণ মানুষ কখনো কিন্তু রাষ্ট্র ছাড়া বা স্টেট ছাড়া কখনো কিন্তু বাঁচতে পারে না। এবং তিনি মানুষকে পলিটিক্যাল অ্যানিমাল বলছেন। কেন পলিটিক্যাল অ্যানিমাল বলছেন? তার কারণ হচ্ছে সমাজ ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, রাজনীতি ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। সুতরাং পুরো ওয়েস্টার্ন পার্সপেক্টিভে যদি আমাকে রাষ্ট্র দর্শন তোমাকে ভালো করে বোঝাতে হয়, সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন যে দুটো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাহলে আমাদের কিন্তু সরাসরি গ্রিক দর্শনে ফিরে যেতে হবে। তাদের সমাজ কিরকম ছিল, তাদের রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল, সেটা জানলে কিন্তু তোমরা অবাক হবে। যদিও তখনকার থেকে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা এই মুহূর্তে অনেকাংশে পরিবর্তিত হয়ে গেছে। কোন জায়গায় পরিবর্তিত হয়েছে? মার্কসের রাষ্ট্র ব্যবস্থা বা যে কোনো দর্শনের যদি রাষ্ট্র ব্যবস্থা বুঝতে হয় ওয়েস্টার্ন পার্সপেক্টিভে, হ্যাঁ, টোটাল ইউনিট 8 যেটা নেট সেটের সিলেবাসে রয়েছে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন, হ্যাঁ, ওয়েস্টার্ন পার্সপেক্টিভে যদি তোমাকে পুরো সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন বুঝতে হয়, তাহলে সবার প্রথমে তোমাকে এনশিয়েন্ট গ্রিক কালচারে তোমাকে ফিরে যেতে হবে এবং জানতে হবে তাদের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল। আজকের ক্লাসে আমি তোমাদের এটা জানাবো যে তখনকার এনশিয়েন্ট গ্রিক ফিলোসফির সমাজ রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল এবং কোন দার্শনিকের বক্তব্যে এই জায়গাগুলো ভালো মতো ফুটে উঠেছে। এবং সেই ক্ষেত্রে তোমরা
ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের একটা মিল খুঁজে পাবে আজকে, খুব সুন্দর একটা মিল, সেটা সবার লাস্টে গিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক। আমি একদম বই ধরেই সেই বিষয়টা আলোচনা করছি। সেটার আজকের টপিক হচ্ছে নেচার অফ গ্রিক পলিটিক্যাল থট। হ্যাঁ, গ্রিক সমাজে, প্রাচীন গ্রিক সমাজে রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল, কারা রাষ্ট্রকে পরিচালনা করত। হ্যাঁ, কারণ এই পলিটিক্স যে শব্দটা আমরা ইউজ করি না, পলিটিক্যাল অর পলিটিক্স, এই শব্দটা এসছে কিন্তু কোথা থেকে এসছে? পলিস শব্দ থেকে, যেটা কিন্তু একটা গ্রিক ওয়ার্ড। হ্যাঁ, পলিস একটা গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে সিটি স্টেট। হ্যাঁ, আমি আলোচনা করব ধীরে ধীরে, সেই আলোচনায় কিন্তু আমরা ঢুকছি। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে আমাদের টপিক নেচার অফ গ্রিক পলিটিক্যাল থট। যাদের যাদের কাছে পিডিএফ নেই, আমি একটু সবার জন্য, আজকের ক্লাসটা যেহেতু আমি সবার জন্য নিচ্ছি, এই জন্য আমি পিডিএফটাও তোমাদের শেয়ার করছি। সামনে থাকলে তোমাদের আলোচনার সুবিধা হবে। আমি আমার গ্রুপের মধ্যে এই পিডিএফটা শেয়ার করে দিলাম। যাদের কাছে বই নেই তারা কিন্তু পিডিএফ খুলে দেখতে পারবে। দেখো, আমি পেজ নাম্বার ওপি গৌবার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, এই বই থেকে 35, 36 অ্যান্ড 37, এই তিনটে পেজ কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো, ইন ডিটেইলড পড়াবো, লাইন ধরে ধরে পড়াবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধে না থাকে। দেখো প্রথমে কি লেখা আছে, পিডিএফ খুলে নাও সবাই। প্লেটো, প্রথমেই চলে এলো প্লেটোর কথা, যে প্লেটো ওয়াজ এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার হু ইজ রিগার্ডেড টু বি দ্য ফার্স্ট সিস্টেমেটিক পলিটিক্যাল থিঙ্কার ইন দ্য ওয়েস্টার্ন ট্র্যাডিশন। আমার যদি পুরো ইন্ডিয়ান অ্যান্ড আমাদের যদি পুরো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি যদি ওয়েস্টার্ন পার্সপেক্টিভে বুঝতে হয় বা ওয়েস্টার্ন ট্র্যাডিশনে বুঝতে হয়, প্রথম যদি কোনো একজন সিস্টেমেটিক থিঙ্কারকে আমরা পাই, সেই সিস্টেমেটিক থিঙ্কার হলেন কিন্তু প্লেটো। প্লেটোর দর্শন থেকে আমরা প্রথম গ্রিক সমাজের যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সেই বিষয়গুলো আমরা কিন্তু প্লেটোর দর্শন থেকেই সবার প্রথম জানতে পারি। কারণ প্লেটোর যিনি গুরু ছিলেন, তিনি ছিলেন কিন্তু সক্রেটিস, এবং সক্রেটিস কিন্তু কোনো রকম কোনো গ্রন্থ লিখে যাননি। হ্যাঁ, সুতরাং প্লেটোর দর্শন থেকে সক্রেটিসের রাষ্ট্র সম্পর্কে যে চিন্তা ভাবনা, সেই বিষয়গুলো কিন্তু প্লেটোর দর্শন থেকেই প্রথম খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাহলে কি হলো, যে প্লেটো ওয়াজ এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার হু ইজ রিগার্ডেড টু বি দ্য ফার্স্ট সিস্টেমেটিক পলিটিক্যাল থিঙ্কার ইন দ্য ওয়েস্টার্ন ট্র্যাডিশন। সক্রেটিস হিজ মেন্টর, আমরা জানি যে প্লেটোর কিন্তু মেন্টর ছিলেন কিন্তু সক্রেটিস। তো সক্রেটিস হিজ মেন্টর ডিড নট প্রডিউস এনি রাইটিং, অর্থাৎ সক্রেটিস, তোমরা সক্রেটিসের দর্শন আমার কাছে পড়েছো, তোমরা এটা জানো যে সক্রেটিস কিন্তু নিজের কোনো রকম কোনো গ্রন্থ তিনি কিন্তু তার জীবদ্দশায় কোনোদিনই লিখে যাননি। সো হি ডিড নট প্রডিউস এনি রাইটিং, হিজ পলিটিক্যাল থট ইজ নোন টু আস চিফলি থ্রু প্লেটোস ওয়ার্ক। তার যে রাজনৈতিক মতাদর্শ বা তার যে সমাজ এবং রাষ্ট্র দর্শন, এটা কিন্তু আমরা প্লেটোর দর্শন থেকেই আমরা জানতে পারি, প্লেটোর গ্রন্থ থেকেই, আমরা রিপাবলিক নামক গ্রন্থ থেকেই সেটা কিন্তু আমরা জানতে পারি। সো ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস প্লেটো ইজ দ্য পায়োনিয়ার অফ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অর্থাৎ প্লেটোকে পায়োনিয়ার বলা হচ্ছে কারণ তিনি সর্বপ্রথম, হ্যাঁ, মানে সেই সময়ের যে রাষ্ট্র ভাবনা বা রাষ্ট্র দর্শন, সবার প্রথম তিনি কিন্তু তার রিপাবলিক গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষের সামনে তুলে ধরেন। আজকের ক্লাসে খুব অবাক হবে যে প্রথম তোমরা হয়তো এটা জানতে পারবে গ্রিক সমাজের রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল। আমরা আলোচনা ধীরে ধীরে এটা ঢুকবো। তারপর দেখো যে সিগনিফিকেন্স অফ দ্য টার্ম পলিস, POLIS। হ্যাঁ, ম্যাম, প্রথমেই, একটা হ্যাঁ বলো, কথা বলবো। হ্যাঁ বলো। ম্যাম, পায়োনিয়ার কথাটির অর্থ কি? মানে প্রথম যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যার মাধ্যম দিয়ে এনশিয়েন্ট গ্রিক ফিলোসফির সময়কার এনশিয়েন্ট গ্রিক কালচারের রাষ্ট্র ব্যবস্থাটা প্রথম ফুটে উঠেছে, পথিকৃৎ বলতে পারো, যিনি পথ দর্শন করেছেন, যার সময় থেকে ধীরে 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 ওয়েস্টার্ন কালচারের যে পলিটিক্যাল যে ট্র্যাডিশন আমরা ধীরে ধীরে ভাবে জানতে পারি, তার সর্বময় কর্তা যদি বলতে পারো, পায়োনিয়ার যদি তুমি বলো, সেটা প্লেটো। হ্যাঁ, প্লেটোর দর্শনে তোমার সক্রেটিসের তত্ত্বও ফুটে উঠেছে। সক্রেটিস তার মেন্টর ছিলেন, বাট সক্রেটিস নিজে কিন্তু কোনো গ্রন্থ লিখে যাননি। তাই জন্য তার ছাত্রের যে গ্রন্থ রিপাবলিক, সেখান থেকেই কিন্তু আমরা তার মতাদর্শ সম্পর্কেও আমরা জানতে পারি। সো প্রথমেই দেখো দিয়েছে যে সিগনিফিকেন্স অফ দ্য টার্ম পলিস। হ্যাঁ, পলিস শব্দটার সিগনিফিকেন্স দেখো, পলিটিক্স
হ্যাঁ, তুমি যদি বলো পলিটিক্স, পলিটিক্যাল, হ্যাঁ, এই সমস্ত শব্দ কিন্তু এই গ্রিক শব্দ পলিস থেকে এসেছে, POLIS। এই পলিস মানে কি? গ্রিক সিটি স্টেট। হ্যাঁ, ছোট 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 জনপদ বা গ্রিক সিটি স্টেট, ছোট 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 জায়গা, যেটা কিরকম ভাবে আলাদা ছিল আমি একটু পরেই তোমাদের আলোচনা করব। তার আগে তুমি দেখো যে লেখা আছে, ইনফ্যাক্ট দ্য অরিজিন অফ ওয়েস্টার্ন লিটারেচার, art and culture, science and philosophy, including political thought, may be traced back to ancient Greek philosophy। অর্থাৎ তুমি যদি ওয়েস্টার্নের যে কোনো বিষয় নিয়ে তুমি যদি আলোচনা করো, পাশ্চাত্যের তুমি যদি লিটারেচার নিয়ে আলোচনা করো, তার আর্ট অ্যান্ড কালচার নিয়ে আলোচনা করো, পাশ্চাত্যের যদি তুমি সায়েন্স নিয়ে আলোচনা করো বা ফিলোসফি নিয়ে আলোচনা করো, যেইখান থেকে তোমাকে সূত্রপাত করতে হবে বা যে জায়গা থেকে তোমাকে জানতে হবে, না হলে তুমি এই কালচারটা ধরতেই পারবে না বা বুঝতেই পারবে না। যেমন আমরা যখন ওয়েস্টার্ন ফিলোসফি পড়ি, আমরা কিন্তু এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি থেকেই শুরু করি। হঠাৎ করে কিন্তু আমরা ডেকার্টের দর্শন পড়ি না, বা হঠাৎ করে আমরা লকের দর্শন পড়ি না। আর আমরা যদিও বা পড়ি, আমরা কিন্তু কখনো বুঝতে পারি না। তার কারণ কি বলতো? আমরা ওই ট্র্যাডিশনটা ধরতে পারি না। এই ওয়েস্টার্নের যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটা কিন্তু শুরুই হয়েছে তোমার এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি থেকে। সুতরাং যা জিনিসই তুমি ওয়েস্টার্নের বোঝার চেষ্টা করো, সেটা লিটারেচার হতে পারে, সেটা আর্ট অ্যান্ড কালচার হতে পারে, সেটা সায়েন্স অ্যান্ড ফিলোসফি হতে পারে, যে কোনো কিছু তুমি যদি ওয়েস্টার্ন পার্সপেক্টিভে জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার বা সেই সময়কার যে জীবন, সেটা তোমাকে আগে জানতে হবে। তবে কিন্তু তুমি এই বিষয়গুলো তোমার কাছে কিন্তু আরো পরিষ্কার হবে। ইউক্লিড, ইউক্লিডের কথা তোমরা সবাই জানো, যে ইউক্লিড দ্য ফাউন্ডার অফ জিওমেট্রি। হ্যাঁ, জ্যামিতির যিনি ফাউন্ডার ছিলেন, জিওমেট্রির যিনি ফাউন্ডার ছিলেন, তিনি হলেন ইউক্লিড। অ্যান্ড ইউক্লিড ওয়াজ বর্ন ইন গ্রিস। ইউক্লিডও কিন্তু একজন গ্রিস ফিলোসফার ছিলেন, একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। ওয়াজ বর্ন ইন গ্রিস ইন দ্য 3rd century BC, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে তিনি কিন্তু ইউক্লিড জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি কিন্তু গ্রিসেই জন্মগ্রহণ করেছিলেন, এবং তাকে কিন্তু ফাউন্ডার অফ তোমার জিওমেট্রি বলা হয়, ইউক্লিডকে কিন্তু বলা হয়। দ্য মেথোডোলজি অফ জিওমেট্রি প্রুভড ইমেন্সলি ইউজফুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ সাইন্টিফিক থিঙ্কিং। এবং পরবর্তীকালে এটা দেখা গেছে যে সাইন্টিফিক থিঙ্কিং এর ক্ষেত্রে জিওমেট্রির কত উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তার মানে তুমি যদি জিওমেট্রি নিয়ে কখনো রিসার্চ করতে চাও, জিওমেট্রি নিয়ে তুমি যদি কখনো কাজ করতে চাও, তোমাকে কোথা থেকে সূত্রপাত করতে হবে? ইউক্লিড থেকে সূত্রপাত করতে হবে। আর ইউক্লিড থেকে তোমাকে যদি সূত্রপাত করতে হয়, তাহলে কিন্তু তোমাকে এনশিয়েন্ট গ্রিক যে কালচার, সেইখান থেকেই তোমাকে সূত্রপাত করতে হবে। সো দেন মেনি গ্রিক philosophers and teachers of philosophy dwelt on certain fundamental questions which are considered to be relevant even today। অর্থাৎ গ্রিক প্রদেশে আমরা অনেক ফিলোসফারকে জানতে পারি, অনেক সায়েন্টিস্টকে আমরা জানতে পারি, তারা সেই সময় দাঁড়িয়ে এমন এমন কোয়েশ্চেন করেছিলেন। যেমন থেলস, থেলস প্রথম এটা কোয়েশ্চেন করলেন যে জগতের উৎপত্তি কোথা থেকে হচ্ছে। জগৎ কোনো ঈশ্বরের দ্বারা সৃষ্ট নয়, জগৎ কিন্তু আমার জলের দ্বারা সৃষ্ট। এই যে চিন্তা ভাবনাগুলো, এই যে থিঙ্কিং গুলো, তাদের সময় যে সূত্রপাত হয়েছিল, এগুলো এখনো কিন্তু আমাদের যারা ফিলোসফাররা রয়েছেন, না, তাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা রাখে। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো ছাড়া আমরা কিন্তু কখনোই এগোতে পারি না। সুতরাং আমাকে যদি ফিলোসফিও ভালো করে বুঝতে হয়, বা আমাকে যদি রাষ্ট্রদর্শনও ভালো করে বুঝতে হয়, আমাকে গ্রিক কালচারের মধ্যে ঢুকে যেতে হবে, না হলে কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছে কখনো বোধগম্য হবে না। যেমন সেই সময় দাঁড়িয়ে, আজকে থেকে প্রায় ধরো 2500 বছর পূর্বে দাঁড়িয়ে, হ্যাঁ, সাপোজ ধরো প্লেটো বা অ্যারিস্টটল এই যে জাস্টিস সম্পর্কে বক্তব্য রেখে গেছেন, স্টেট সম্পর্কে যে বক্তব্য রেখে গেছেন, তুমি বুঝতে পারবে আজকে ক্লাস করলে এখনো অবধি সেই কনসেপ্ট গুলো কতটা ইউজফুল। ক্লাসটা করলে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে। ফর এক্সাম্পল, দে এনকোয়ার্ড ইনটু দ্য নেচার অফ ট্রুথ অ্যান্ড জাস্টিস, নলেজ অ্যান্ড রিজন, টাইপস অফ ভার্চু, বিভিন্ন ধরনের ভার্চুর কথা তারা বলেছেন, সদ্গুণের কথা বলেছেন। তারা বলেছেন একটা স্টেট কিভাবে গঠিত হয়, একটা স্টেটের মাথায় কারা রুল করবে। যেমন প্লেটো বলেছেন ফিলোসফাররা রুল করবে, অর্থাৎ শাসক শ্রেণী যারা হবে তারা প্রত্যেকে দার্শনিক সম্প্রদায়ভুক্ত হবে, তারা প্রত্যেকে কিন্তু দার্শনিক হবে। ঠিক আছে, এই যে বক্তব্যগুলো সেই সময় দাঁড়িয়ে প্লেটো অ্যারিস্টটল
বলে গেছেন, আজকের দিনেও কিন্তু সেই বক্তব্যগুলো আমাদের সকলের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। দ্য হোল ট্র্যাডিশন অফ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট originated in thinking about the life of the polis that refers to ancient Greek city state। অর্থাৎ এই পলিটিক্যাল, আমাদের আজকের যে পলিটিক্যাল সিনারিও, সেটা ইন্ডিয়ান পার্সপেক্টিভে হোক বা ওয়েস্টার্ন পার্সপেক্টিভে হোক, সেই পুরো বিষয়টাকে যদি আমাকে ভালো করে বুঝতে হয় বা জানতে হয়, তাহলে কিন্তু আমাকে ওই গ্রিক ফিলোসফি, গ্রিকের যে সময়সীমা, তার মধ্যে কিন্তু আমাদের ফিরে যেতে হবে। কারণ পলিটিক্যাল এই টার্মটাই উদ্ভব হচ্ছে গ্রিক ওয়ার্ড পলিস শব্দ থেকে, যার মানে সিটি স্টেট। তো the term politics and political are derived from the word polis itself। পলিস তোমাকে পরীক্ষার সময় প্রশ্ন দিতে পারে, পলিস এটা কিন্তু একটা গ্রিক ওয়ার্ড, যার মানে কিন্তু সিটি স্টেটই, অন্য কোনো কিছু নয়, তাকে সিটি স্টেটই বলা হয়। এইবার দেখো লেখা আছে যে এনশিয়েন্ট গ্রিস কনসিস্টেড অফ সেভারাল সিটি স্টেট। এনশিয়েন্ট গ্রিস, হ্যাঁ, আমাদের এনশিয়েন্ট মানে একদম প্রাচীন, যদি আমি 2500 বছর পূর্বে চলে যাই বা 2000 বছর পূর্বে চলে যাই, গ্রিস যে জায়গাটা ছিল সেটা কিন্তু ছোট 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 সিটি স্টেটের সমাহার ছিল। ছোট ছোট, এটাকে বাংলায় তুমি সিটি স্টেটকে কি বলবে, বলতে পারো জনপদ। হ্যাঁ, ছোট 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 জনপদ ছিল। দ্য ট্র্যাক্টস অফ ল্যান্ড which are separated from each other by natural barriers like mountains, dense forest and the seas etc। এবং প্রত্যেকটা জনপদ ভৌগোলিক দিক থেকে, খুব ভালো করে শুনবে, ইন্টারেস্টিং এবং খুব মজার, প্রত্যেকটা জনপদ ভৌগোলিক দিক থেকে, আমি বলছি জিওগ্রাফিক্যালি, হয়তো একটা নদীর দ্বারা আলাদা ছিল, একটা পর্বতের দ্বারা আলাদা ছিল, ভৌগোলিক দিক থেকে তাদের একটা আলাদাগত অবস্থান ছিল। অর্থাৎ তুমি এই জায়গা থেকে বা এই জনপদ থেকে হঠাৎ করে ওই জায়গায় পৌঁছতে পারবে না। হ্যাঁ, পৌঁছতে গেলে তোমাকে হয়তো একটা পাহাড় অতিক্রম করতে হবে, একটা পর্বত অতিক্রম করতে হবে, বা আইদার এটা হতে পারে যে তোমার কোনো একটা বড় একটা সমুদ্র অতিক্রম করতে হচ্ছে, তবে তুমি আরেকটা জনপদে গিয়ে পৌঁছতে পারবে। সুতরাং এনশিয়েন্ট গ্রিসে এই যে সিটি স্টেটের কনসেপ্ট ছিল, এরা জিওগ্রাফিক্যালি কিন্তু একে অপরের থেকে আলাদা ছিল। হ্যাঁ, এবং সেটাকে আলাদা কে করে রেখেছিল, এই যে মাউন্টেন্স গুলো করে রেখেছিল, ডেন্স ফরেস্ট অ্যান্ড দ্য সিজ এটসেট্রা, এগুলো কিন্তু প্রত্যেকটা সিটি স্টেটকে গ্রিসে সেই সময় আলাদা করে রেখেছিল। And these city states were so isolated that transport and communication between them were very difficult। এবং এই কারণে প্রত্যেকটা সিটি স্টেট, আমি একটু আগেই তোমাকে বললাম, একটা জায়গা থেকে তুমি যদি অন্য জায়গায় যেতে চাও, এত ভৌগোলিক দিক থেকে তার অবস্থানগত পার্থক্য ছিল যে এই দুটো সিটি স্টেটের মধ্যে কমিউনিকেশন কোনোভাবেই সম্ভব ছিল না। কোনোভাবে সম্ভব ছিল না বলাটা খুব ভুল হবে, সম্ভব ছিল, কিন্তু সেটা কিন্তু খুবই কষ্টসাধ্য ছিল। It is very difficult to communicate between them. So each of them was required to develop its own self-sufficient economic life as well as independent political system। এবং এই কারণেই কিন্তু এই যে ছোট্ট ছোট্ট জনপদ ভৌগোলিক দিক থেকে আলাদা, মানে একটা বেরিয়ার থাকার কারণে এই যে ছোট ছোট জনপদ তৈরি হয়েছিল, তাদের নিজস্ব জীবনযাপন করার জন্য তারা তো একে অপরের ওপর নির্ভর করতে পারতো না। কেন নির্ভর করতে পারতো না? কারণ যাতায়াতের বা কমিউনিকেশনের একটা অদ্ভুত সমস্যা ছিল। এবং এই কারণেই তারা কিন্তু নিজেদের মধ্যেই একটা সেলফ সাফিসিয়েন্ট একটা ইকোনমিক লাইফ ডেভেলপ করার জন্য ওই জনপদটুকুর মধ্যেই সবটা ছিল। ওখানকার মানুষই ওখানে রুল করতো, ওখানকার মানুষই ওখানকার নিয়ম ঠিক করতো। অর্থাৎ এখন যেমন আছে না, যে পুরো ইন্ডিয়াতে একটা টোটাল রাজনৈতিক কালচার, আমাকে প্রধানমন্ত্রী যা বলছেন আমাকে সবটা মেনে নিতে হচ্ছে এখানে দাঁড়িয়ে, সেই সময় গ্রিসে সেই জায়গাটা ছিল না। ছোট 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 জনপদ আকারে ছিল, কারণ তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারতো না। সেই জন্য তারা নিজেরা একটা স্বয়ং সম্পূর্ণ সমাজ ব্যবস্থা বা স্বয়ং সম্পূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা নিজেরাই কিন্তু সেখানে তৈরি করে নিয়েছিল ফর দেয়ার ইকোনমিক লাইফ, সোশ্যাল লাইফ। হ্যাঁ, তারা নিজেরাই একটা করে কিন্তু ছোট ছোট সিস্টেম নিজেদের মধ্যে গ্রো করে নিয়েছিল। হাউএভার, in spite of geographical separation, these city states were culturally very close to each other because they spoke a
দেখো লেখা আছে বিকজ দে স্পোক আ ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্জলি ফলোড কমন রিলিজিয়াস ট্র্যাডিশন। সত্যি সত্যি বিভিন্ন এই সিটি স্টেটের মধ্যে এই জিওগ্রাফিক্যালি একটা ডিফারেন্সেস ছিল। হ্যাঁ, পর্বতের এধারে এই ছোট স্টেট আর ওইদিকে আরেকটা সিটি স্টেট ছিল। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু কালচারালি তারা কিন্তু একই ধরনের ছিল, বা তারা কিন্তু একই ল্যাঙ্গুয়েজে সবসময় কিন্তু তারা কথা বলতো, এবং তাদের যে রিলিজিয়াস যে ট্র্যাডিশন ছিল, ধর্মীয় যে ট্র্যাডিশন ছিল, এই ট্র্যাডিশন কিন্তু মোটামুটি ভাবে সব জায়গাতেই সমান ছিল। হ্যাঁ, তারা পার্থক্য ছিল এই জায়গাটাতেই যে একটা সিটি স্টেটের সাথে অন্য সিটি স্টেটের যে কানেকশন বা কমিউনিকেশন, এটা খুবই দুঃসাধ্য ছিল, যেহেতু একটা জিওগ্রাফিক্যাল বেরিয়ার সেখানে রয়েছে। বাট আদার্স দিক থেকে কালচারালি অ্যান্ড রিলিজিয়াসলি তারা কিন্তু মোটামুটি ভাবে সবাই সেম ছিল। all of them believed in multiplicity of God, অর্থাৎ তারা কিন্তু বহু দেবতার, আমরা গতদিনের ক্লাসে এটা বেদের ক্লাসে আমরা দেখছিলাম যে বেদে যেমন একটা বহু দেব দেবতার কনসেপ্ট স্বীকৃত আছে, তেমনি কিন্তু এনশিয়েন্ট গ্রিক যে সময়সীমা, সেই সময়েও কিন্তু তারা বহু দেব দেবতার কনসেপ্টে তারা কিন্তু বিশ্বাস করত, বহু দেবতা, বহু ঈশ্বরের কনসেপ্টে তারা বিশ্বাস করত। দ্য মোস্ট প্রমিনেন্ট অফ দিস গডস, অনেক গডের মধ্যে দুজন ফেমাস গডকে আমরা দেখতে পাই, এখনো তাদের নাম আমরা জানতে পারি। একটা হচ্ছে অ্যাপোলো অ্যান্ড জিউস। হ্যাঁ, জিউস অ্যান্ড অ্যাপোলো ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য গ্রিক হার্ট। এখনো অব্দি তারা কিন্তু বহু ঈশ্বরের মধ্যে জিউস অ্যান্ড অ্যাপোলোকে তারা কিন্তু এখনো দেবতা হিসাবে তারা কিন্তু পুজো করেন। তার মানে ইন্ডিয়ান কালচারে বেদিক সময়সীমায় আমরা যেমন বহু দেব দেবতার কনসেপ্ট আমরা দেখতে পাই, তেমনি কিন্তু এনশিয়ান গ্রিক ফিলোসফিতেও সেই সময় প্রায় 2500 বছর পূর্বে বহু দেবদেবতার কনসেপ্ট সেই সময় ছিল। তারা কিন্তু রিলিজিয়াসলি প্রচুর অ্যাডভান্স ছিলেন, প্রচুর দেবদেবতার কনসেপ্টে তারা বিশ্বাস করতেন। একটু মাইক্রোফোনটা মিউট করো, পাপি আর মাইক্রোফোন অন আছে। এইবার তোমরা আরেকটা জিনিস দেখো যে ইন আর্লি গ্রিক হিস্ট্রি, খুব ভালো করে বিষয়টা বোঝো, ইন্টারেস্টিং বটে, যে ইন আর্লি গ্রিক হিস্ট্রি টিল দ্য 8th সেঞ্চুরি বিসি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে, কিংশিপ অর মনার্কি ওয়াজ দ্য মোস্ট ওয়াইডলি প্রিভালেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন দ্য সিটি স্টেট। তার মানে এই সিটি স্টেট গুলো প্রত্যেকে আলাদা ছিল, তারা স্বয়ং সম্পূর্ণ নিজেরা এক একটা ছিল। তারা নিজেদের জীবনযাপন করার জন্য বা যে রুলস অ্যান্ড রেগুলেশন তার জন্য নির্ধারণ করতে হয়, সমাজে আমরা বসবাস করি, সমাজের তো কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলোকে তো তৈরি করতে হয়। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা সিটি স্টেটের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু আলাদা ছিল, কারণ তারা একে অপরের থেকে সবসময় আলাদা ছিলেন ওই জিওগ্রাফিক্যালি। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা যে সিটি স্টেটস ছিল তার আলাদা করে কখন সময়সীমা, আমি বলছি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে, সেই সময়ের যদি কথা বলি, সেই সময় কিন্তু রাজতন্ত্র প্রথা কিন্তু গ্রিসে সেই সময় ছিল, কিংশিপ অর মোনার্কি। হ্যাঁ, কিংশিপ অর মোনার্কি ওয়াজ দ্য মোস্ট ওয়াইডলি প্রিভালেন্ট form of government in the city states. বাট ফ্রম অ্যারাউন্ড 700 বিসি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর আগে, মোস্ট অফ দ্য সিটি স্টেটস কেম টু বি কন্ট্রোলড বাই অলিগেটারিজ। লিখে নেবে এই টার্মটা খুব উল্লেখযোগ্য। অলিগার্কিজ, এই উচ্চারণটা এইরকম হবে, অলিগার্কিজ, লিখে নেবে, OLIGARCHIS, CHIES, অলিগার্কিজ। অলিগার্কিজ মানে জানো, যে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে প্রথম তো রাজতন্ত্র প্রথা এখানে কিন্তু প্রথমে প্রচলিত ছিল, ঠিক আছে। তারপর এখানে যে প্রথাটা তারপরে তোমার আসে, সেটা হচ্ছে অলিগার্কিজের যে প্রথা আসে, সেটা হচ্ছে স্মল গ্রুপ অফ পিপল। এটা একটু লিখে নেবে, হোয়াট ইজ কল্ড অলিগার্কি। অলিগার্কি মানে হচ্ছে এটা এ স্মল গ্রুপ অফ পিপল হ্যাভিং কন্ট্রোল অফ আ কান্ট্রি অর আ অর্গানাইজেশন। অলিগার্কি মানে একটা মানে প্রত্যেকটা জনপদের মধ্যে স্মল গ্রুপ অফ পিপল, কিছু মানুষ সমাজের নিয়ম কানুন বা সেই জায়গাটার যে সিটি স্টেট তার সমস্ত কিছুকে তারা নিয়ন্ত্রণ করত। অলিগার্কি ইজ আ এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ড। তার মানেই হচ্ছে, অলিগার্কি কথাটার মানেই হচ্ছে রুল বাই ফিউ।
কিছু জন, এতদিন অব্দি কিন্তু গ্রিসে রাজতন্ত্র প্রথা প্রচলিত ছিল, কিন্তু প্রায় খ্রিস্টপূর্ব 700 ইয়ার্স আগে আমাদের কিন্তু এই অলিগার্কি সিস্টেম এলো, যেখানে রুল বাই ফিউ, ফিউ পিপল, সমাজের কিছু মানুষ সমাজকে নিয়ন্ত্রণ করছে, বা ছোট ছোট যে সিটি স্টেট, সেই সিটি স্টেটকে নিয়ন্ত্রণ করছে তাদের রুলের দ্বারা বা তাদের কমান্ডের দ্বারা। তার মানে তোমাকে যদি পরীক্ষার সময় একটা প্রশ্ন দিতে পারে যে হোয়াট ইজ কল্ড অলিগার্কি, অলিগার্কি মানে হচ্ছে রুলড বাই ফিউ, কিছু জন সেখানে রুল করছে, তাদের কমান্ডে সেখানে কোনো কাজ হচ্ছে, বা সেখানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, বা সেই জনপদ পরিচালনা হচ্ছে। লিখে নেবে। In due course, these oligarchies had to face internal conflict. কিন্তু কিছুদিন বাদেই এটা দেখা যায়, এই যে ফিউ পিপল, কিছু জন সমাজ পরিচালনা করছে বা রাষ্ট্র পরিচালনা করছে, সেই সিটি স্টেট পরিচালনা করছে, দেখা যায় সেই ফিউ পিপলের মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন, মতবিরোধ বা গন্ডগোলের সৃষ্টি হয়। তাদের মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্টের জন্য সমাজের বা ওই সিটি স্টেটের যে ভারসাম্য, সেই ভারসাম্য হানি হচ্ছিল। অলিগার্কি, সেই সময় কিছু পিপল সেখানে রুল করছিল, কিন্তু এই কি হচ্ছিল, তাদের নিজস্ব ইন্টারনাল কনফ্লিক্টের জন্য সেই সময় সমাজে বা এই সিটি স্টেট গুলোর মধ্যে ভারসাম্য রক্ষিত হচ্ছিল না। এই জন্য বাই 500 BC, আস্তে 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 আমরা কিন্তু সরে আসছি। খ্রিস্টপূর্ব 500 বছর আগে আমরা এটা দেখতে পাই, বাই 500 BC মেনি সিটি স্টেটস কেম টু বি রুলড বাই টাইরেন্টস। হ্যাঁ, আমরা এটা দেখতে পাই যে মেনি সিটি স্টেট টাইরান্টস এর দ্বারা পরিচালিত হচ্ছে। এইবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ কল্ড টাইরেন্টস, একটু লিখে নেবে এটা। হোয়াট ইজ কল্ড টাইরেন্টস, TYRANTS। টাইরেন্ট কথাটার মানে হচ্ছে এ ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ রুলার ইন এনশিয়েন্ট গ্রিস। আবারও বললাম, টাইরেন্ট মানে হচ্ছে এ ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ রুলার ইন এনশিয়েন্ট গ্রিস, অর্থাৎ এনশিয়েন্ট গ্রিসে কিছু মানুষ টাইরেন্ট, যারা প্রচন্ডভাবে ক্রুয়েল, নিষ্ঠুর, হ্যাঁ, এবং তারা ভীষণ অপ্রেসিভ। অপ্রেসিভ এই কারণে, যারা মানে জোর জাবস্তি তার নিজেদের নিয়ম মানুষের ওপরে চাপিয়ে দিত, আনকনস্টিটিউশনালি, হ্যাঁ, সংবিধান বিরোধী ভাবে নিজেদের যে চিন্তা ভাবনা, সেটা থিঙ্কিং, সেটা মানুষের উপরে চাপিয়ে দিত। হ্যাঁ, তাদেরকে কিন্তু বলা হচ্ছে টাইরেন্টস। এবং দেখা যাচ্ছে যে বাই 500 BC মেনি সিটি স্টেটস কেম টু বি রুলড বাই টাইরেন্টস। Originally, these rulers cared for their subjects, but later they become corrupt and cruel. প্রথম দিকে দেখা গেল যে এই টাইরেন্টসরা খুব সুন্দরভাবে নিজেদের জায়গার, নিজেদের যে সিটি স্টেট, সেই সিটি স্টেট গুলোকে তারা পরিচালনা করছে, কিন্তু পরবর্তীকালে তারা হয় না, ক্ষমতার লোভে হোক বা ক্ষমতার দ্বন্দ্বে হোক, যা করেই হোক, তারা কিন্তু পরবর্তীকালে ভীষণ বেশি কোরাপ্টেড হয়ে যায়। যেমন আমাদের এখনকার রাজনৈতিক নেতারা কোরাপ্টেড হয়ে গেছে, তারা কোরাপ্টেড হয়ে যায় এবং ক্রুয়েল, ভীষণ মানুষের প্রতি নিষ্ঠুর ব্যবহার করতে থাকে। আনকনস্টিটিউশনালি তারা কিন্তু মানুষের ওপর নিজেদের যে ইচ্ছা, সেটা কিন্তু নিয়ম আকারে তারা মানুষের উপরে চাপিয়ে দিতে থাকে। Then in most of these city states, aristocrats were established with a popular support. কিন্তু পরবর্তীকালে এই জন্য এটা দেখা যায় যে টাইরান্টসের যুগ চলে যায় এবং সেখানে অভিজাত তন্ত্র শুরু হয়। অভিজাত তন্ত্র মানে হচ্ছে অ্যারিস্টোক্রেটস, হ্যাঁ, মানে অভিজাত এলিট সম্প্রদায়ের মানুষ। সমাজে সব মানুষের স্তর তো একই রকম হয় না, কিছু কিছু মানুষ ধরো থাকে এলিট সম্প্রদায়ের মানুষ। অ্যারিস্টোক্রেসি কথাটার মানে কি? অ্যান অ্যারিস্টোক্রেসি, এটা জেনে রাখবে, এটা কিন্তু তোমাদের পলিটিক্যাল থট পড়তে গেলে তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এটা, হোয়াট ইজ কল্ড অ্যারিস্টোক্রেসি, এর মানে হচ্ছে এটা, অ্যান অ্যারিস্টোক্রেসি ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার আ স্মল গ্রুপ অফ এলিটস রুল। সেখানে একটা গ্রুপ অফ অভিজাত পিপল, অভিজাত সম্প্রদায়ের কিছু মানুষ, সমাজে সব মানুষ তো অভিজাত হয় না, এলিট সম্প্রদায়ের কিছু মানুষ থাকে, কিছু এলিট সম্প্রদায়ের মানুষ দেখা যাচ্ছে এক একটা সিটি স্টেটকে পরিচালনা করছে। তাকে আমরা বাংলায় বলি অভিজাত তন্ত্র।
Tyrants পরবর্তীকালে many city states came to be ruled by tyrants and originally কি বললাম but later they become corrupt and cruel. Then in most of the city states aristocrats were established with a popular support. এই জন্য টাইরেন্টসরা চলে যায় এবং পরবর্তীকালে পপুলার সাপোর্ট হিসাবে ওখানে কিন্তু গ্রিসে অভিজাত তন্ত্র শুরু হয়। সমাজের যারা এলিট সম্প্রদায়ের কিছু মানুষ তারা কিন্তু পপুলার সাপোর্টে মানুষ তাকে সাপোর্ট করতে শুরু করে যে, এবং তারাই কিন্তু সমাজ পরিচালনার দায়িত্ব নেয় বা এক একটা সিটি স্টেট পরিচালনার দায়িত্ব নেয়। ল্যাটার ইন মেনি সিটি স্টেটস অ্যারিস্টোক্রেটস ওয়্যার রিপ্লেসড বাই ডেমোক্রেসি। এবং কিন্তু তার পরবর্তীকালে এটা দেখা যায় যে এই অভিজাত তন্ত্রের অবসান ঘটে এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আমরা এই গণতন্ত্র বা ডেমোক্রেসি টার্মটার সাথে খুবই পরিচিত, কারণ আমাদের ইন্ডিয়া কিন্তু একটা ডেমোক্রেটিক কান্ট্রি। বাট এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেই সময় গ্রিসে যে অভিজাত তন্ত্র ছিল, সরি, সেই সময় গ্রিসে যে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্রের সঙ্গে কিন্তু আজকের ইন্ডিয়ার যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সিস্টেমের পার্থক্য আছে। এবং আজকের ক্লাসে অবশ্যই আমরা এটা জানবো যে কোন গণতান্ত্রিক সিস্টেমের পার্থক্য আছে। তার মানে অভিজাত তন্ত্রের অবসান হলো, তুমি বুঝতেই পারছো, কিছু মানুষ যখন সমাজে একটা বড় জায়গায় কিছুদিন থাকে, তারপরে তার মধ্যে তৈরি হয় বিভিন্ন ধরনের দম্ভ, বিভিন্ন ধরনের লোভ লালসা। এই জন্য এই সিস্টেমগুলো কখনোই চিরস্থায়ী হয়। হ্যাঁ, চিরস্থায়ী না হয়ে তার পরবর্তীকালে কিন্তু এই অভিজাত তন্ত্রের বদলে সেখানে কিন্তু শুরু হয় গণতান্ত্রিক সিস্টেম বা ডেমোক্রেটিক সিস্টেম। সো গ্রিক, হ্যাঁ বলো ম্যাম। অ্যারিস্টোক্রেসিটা একবার একটু বলুন না, ইংলিশটা লিখে নাও। And aristocracy is a form of government. এটাও একটা গভর্নমেন্টের একটা ফর্ম। গভর্নমেন্ট মানে কি? গভর্নমেন্ট শব্দটার মানে যে গভর্ন করছে পুরো সোসাইটিটাকে, পুরো স্টেটকে বা পুরো কান্ট্রিকে, যে গভর্ন করছে, যে রুল করছে, তাকে গভর্নমেন্ট বলা হয়। So an aristocracy is a form of government where a small group of elites rule. Where a small group of elites রুল, অর্থাৎ সমাজে যারা অভিজাত সম্প্রদায়ের মানুষ, তাদের কিছু মানুষ সমাজকে রুল করছে বা রাষ্ট্রকে রুল করছে বা সিটি স্টেটকে রুল করছে। কিন্তু পরবর্তীকালে সেই অভিজাত তন্ত্রেরও সেখানে অবসান ঘটে এবং সেখানে যেটা শুরু হয় সেটা কিন্তু আমাদের গণতন্ত্র। এইবার একটা শব্দ আমাদের কাছে পরিচিত এলো, সেটা হচ্ছে গণতন্ত্র। গ্রিক পলিটিক্যাল থট ফ্লারিশড এগেইনস্ট দ্য ব্যাকড্রপ অফ অল দিস এক্সপিরিয়েন্সেস। একটা গ্রিক কালচার বা গ্রিক যে কালচারটা, এই সমস্ত সিস্টেমগুলোকে তারা কিন্তু দেখে এসেছিল। প্রথম যদি আমরা অলিগেট্রারিজের কথা বলেছিলাম, তারপরে ধরো এই টাইরেন্টসের কথা বলেছিলাম, তারপরে ধরো অ্যারিস্টোক্রেসির কথা বলেছিলাম, তারপরে কিন্তু সেখানে এলো ডেমোক্রেসি বা সেখানে গণতন্ত্র। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য সো কল্ড ডেমোক্রেসি ফাউন্ড ইন সাম গ্রিক সিটি স্টেট ওয়াজ নট আ ডেমোক্রেসি ইন দ্য মডার্ন সেন্স। আমরা মডার্ন সেন্সে বর্তমানে গণতন্ত্র শব্দটাকে বা ডেমোক্রেসি শব্দটাকে যে সেন্সে ব্যবহার করি, প্রাচীন গ্রিসে কিন্তু ডেমোক্রেসি সেই শব্দে, সেই অর্থে ব্যবহার হতো না। এইবার আমরা জানবো যে প্রাচীন গ্রিসে ডেমোক্রেসি শব্দটা কোন অর্থে ব্যবহার হতো। খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যে টুডে ইউনিভার্সাল সিটিজেনশিপ ইজ রিগার্ডেড টু বি আ নেসেসারি কন্ডিশন অফ ডেমোক্রেসি। আজকালকার দিনে গণতন্ত্র হচ্ছে এটাই, গণতন্ত্রের একটা আবশ্যিক বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে আমরা কোনো একটা ছোট্ট জায়গার বাসিন্দা নয়, আমরা সবাই হচ্ছে বিশ্ব নাগরিক। আমরা ওই সেই সময় ছিল না জনপদ, ছোট ছোট সিটি স্টেট, আমি বারবার করে জনপদ শব্দটা ব্যবহার করছি, ভুলও হয়তো বলতে পারি, সিটি স্টেটকে বাংলায় জনপদ নাও বলা যেতে পারে, ঠিক আছে। এই যে সিটি স্টেটের যে কনসেপ্ট ছিল, প্রত্যেকটা সিটি স্টেটের মানুষ শুধুমাত্র সেই সিটি স্টেটেরই, হ্যাঁ বলো, প্রত্যেকটা সিটি, কথা বলো না, কি হবে ওটা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সিটি স্টেটের মানুষ সেই সিটি স্টেটেরই কিন্তু শুধুমাত্র মানে মেম্বার ছিলেন, বা তখনকারই সেই সময় কিন্তু তারা নাগরিক ছিলেন। কিন্তু আজকালকার দিনে কিন্তু তা নয়। আমি বালুরঘাটে আছি মানে আমি কিন্তু বালুরঘাটের নাগরিক নই, ঠিক আছে, আমি কিন্তু ইউনিভার্সাল সিটিজেন, আমি কিন্তু বিশ্ব নাগরিক।
হ্যাঁ, আমি আজকে এখানে বসে আমি কিন্তু আমেরিকার সাথে সংযোগ স্থাপন করতে পারি, বা ইউরোপের যে কোনো কান্ট্রির সাথে সংযোগ স্থাপন করতে পারি, তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারি, আমি করতে পারি। কিন্তু আগেকার দিনের এই কনসেপ্টটা ছিল না। কিন্তু সেখানে সিটি স্টেটের মানে বাসিন্দা মানে সে সেখানকারই বাসিন্দা, এবং সেখানকারই রুলস রেগুলেশনস মেনে চলতে সে কিন্তু বাধ্য। কারণ একটা সিটি স্টেটের সঙ্গে অন্য সিটি স্টেটের কানেকশন সেই সময় কিন্তু ছিল না। ঠিক আছে, কারণ ভৌগোলিকভাবে অবস্থানগত পার্থক্যের জন্য এই কানেকশন কিন্তু সেই সময় ছিল না। হ্যাঁ, ইট ইজ আ রুল বাই দ্য পিপল অ্যাজ সাচ, নট বাই দ্য সিলেক্টেড ফিউ। আমাদের সময় গণতন্ত্রে কি হয়, আমাদের রাষ্ট্রে কি হচ্ছে, সেই পার্সপেক্টিভে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমাদের ক্ষেত্রে যারা গভর্নমেন্টে রয়েছে, সেটা ইন্ডিয়া গভর্নমেন্ট রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রয়েছে, গভর্নমেন্টে যারা যাচ্ছে, হ্যাঁ, বা সরকারে যারা যাচ্ছে, তারা কিন্তু সিলেক্টেড পিপল যাচ্ছে। অর্থাৎ আমরা তাদেরকে সিলেকশন করে ভোটিং সিস্টেমের মাধ্যম দিয়ে তাকে সিলেকশন করে পাঠিয়েছি, তবেই তারা সিলেক্টেড হয়ে সেখানে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করছে পরোক্ষভাবে। আমরা প্রতিনিধিত্ব করছি, কিন্তু পরোক্ষভাবে আমরা কিন্তু এর সাথে জড়িত, জনসাধারণ এর সাথে জড়িত, কিন্তু পরোক্ষভাবে জড়িত। তো প্রত্যক্ষভাবে তাদেরকে কিন্তু আমরা পাঠিয়েছি যে না, তোমরা যাও, তা আমরা ভোটিং সিস্টেমের মাধ্যমে তাদেরকে সিলেক্ট করেছি, এবং সিলেক্ট করে তারা কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন। এই সময় কিন্তু গণতন্ত্রের যে সিস্টেম, সেটা কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা যদি গ্রিক সমাজে দেখি, সেই সময় কিন্তু মানুষরা পিপলকে এইরকম সিলেক্ট করে পাঠাতো না। ঠিক আছে, সেই সময় গণতন্ত্রটা কি ছিল? রুল বাই ফিউ পিপল। সমাজের কিছু ফিউ পিপল, হ্যাঁ, তারা কিন্তু এর পুরো বিষয়টাকে রুল করত। তার মানে ওই যে ফিউ পিপল রুল করত, তারা কিন্তু জনসাধারণ তাদেরকে সিলেক্ট করে পাঠায়নি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জনগণ তাদেরকে সিলেক্ট করে পাঠায়নি। তারা হয়তোবা সামাজিক দিক থেকে বা কর্মক্ষেত্রের দিক থেকে তারা উচ্চ সম্প্রদায়ের মানুষ ছিল, বা কোনো কারণে ফিউ পিপল কিন্তু সেটাকে রুল করত। এখানে খুব ইন্টারেস্টিং কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে, ইট ইজ আ রুল বাই দ্য পিপল অ্যাজ সাচ, নট বাই দ্য সিলেক্টেড ফিউ। সিলেক্টেড পিপলরা সেখানে গিয়ে কিন্তু পার্টিসিপেট করতো না। বাট ইন আ গ্রিক সিটি স্টেট লাইক এথেন্স, আমরা গ্রিক সিটি স্টেটের মধ্যে একটা এথেন্সের কথা জানতে পারি, দেয়ার ওয়্যার অ্যাবাউট 4 lakhs ইনহ্যাবিটেন্টস। সেখানে এথেন্সে আমরা এটা দেখতে পাই, খুব উল্লেখযোগ্য একটা বিষয়, যে সেখানে 4 লাখ বাসিন্দা ছিল এথেন্সে, একটা সিটি স্টেট। তার মানে একটা সিটি স্টেট যেখানে 4 লাখ বাসিন্দা ছিল। ভাবো বিষয়টা। এইবার সবাই কিন্তু পলিটিক্যালি অংশগ্রহণ করতে পারতো না, এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। বলছে এখানে লাইন বাই লাইন একটুখানি দেখো, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, বাট ইন আ গ্রিক সিটি স্টেট লাইক এথেন্স দেয়ার ওয়্যার অ্যাবাউট 4 lakhs ইনহ্যাবিটেন্টস। এথেন্স একটা সিটি স্টেট যেখানে 4 লাখ বাসিন্দা ছিল। অফ দিস, এই 4 লাখ বাসিন্দার মধ্যে 2.5 লাখ বাসিন্দা তারা হচ্ছে দাস, বা তারা হচ্ছে স্লেভ। তাদেরকে মানে এলিয়ান্স বলা হতো, তাদেরকে স্লেভ বলা হতো। মানে তাদের গ্রিক প্রদেশেও সেই সময় দাসত্ব প্রথা ছিল। হ্যাঁ, এই 4 লাখ মানুষের মধ্যে 2.5 লাখ মানুষ কিন্তু এই তোমার স্লেভস এর মধ্যে পড়তো, হু হ্যাড নো পলিটিক্যাল রাইটস অফ এনি কাইন্ড। এবং তাদের কাছে কোনো রকম কোনো পলিটিক্যাল রাইটস ছিল না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো রাজনৈতিক অধিকার তাদেরকে দেওয়া ছিল না। তার মানে 4 লাখ মানুষের মধ্যে 2.5 লাখ মানুষের হাতে কোনো রকম কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, কারণ তারা স্লেভ। দাসত্ব প্রথা সেই সময় সেখানে ছিল, প্রাচীন গ্রিসে ছিল, এবং দাস সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাদের কাছে কোনো রকম কোনো পলিটিক্যাল রাইট ছিল না। এইবার এখান থেকে যদি 2.5 লাখ মানুষ বেরিয়ে যায়, তাহলে কত লাখ মানুষ পড়ে থাকে? মাত্র 1.5 লাখ মানুষ সেখানে কিন্তু পড়ে থাকে। দেন অফ দ্য 1,50,000 ফ্রি ম্যান অর সিটিজেন্স, 2.5 লাখ এই মানুষের মধ্যে বা নাগরিকদের মধ্যে উইমেন হ্যাড নো পলিটিক্যাল রাইটস। এই 1.5 লাখ মানুষের মধ্যে মেয়েদের হাতে কোন রকম কোনো রাজনৈতিক অধিকার সেই সময় ছিল না। এই 1.5 লাখ মানুষের মধ্যে খুব খেয়াল করে দেখো, মেয়েদের হাতে কোনো রকম কোনো পলিটিক্যাল রাইটস বা রাজনৈতিক অধিকার সেই সময় ছিল না। এবং রিমেইনিং, আমি যদি মেয়েদের কথাটা ছেড়ে দিই, এইবার রিমেইনিং যারা সিটিজেন রয়েছে, তার মধ্যে চিলড্রেনদের হাতে কোনো রকম কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। এবং সিনিয়র সিটিজেনদের হাতে, রিটায়ার্ড সিটিজেন,
সিনিয়র সিটিজেন, তাদের হাতেও কিন্তু কোনো ধরনের কোনো পলিটিক্যাল রাইট সেই সময় ছিল না। এবার বাকি যে মানে মানে কিছু মানুষ পড়ে থাকলো, এত কিছু মানুষের মধ্যে সাপোজ ধরো 50,000 মানুষ পড়ে থাকলো, হ্যাঁ, ওই 5 লাখ মানুষের মধ্যে বা 4 লাখ মানুষের মধ্যে ওই 50,000 মানুষ পড়ে থাকলো যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা ছিল। তার মানে ভাবো, এটা কিন্তু একটা রিসার্চের বিষয় হতে পারে, প্রাচীন গ্রিসে মেয়েদের হাতে পলিটিক্যাল পাওয়ার ছিল না। ঠিক আছে, তো তাহলে এখানে এটা দেখা যাচ্ছে যে অনলি আ স্মল নাম্বার ওয়াজ অ্যাক্টিভ ইন পলিটিক্স, অর্থাৎ 50,000 পিপল খুব বেশি হলে তারা পলিটিক্সের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে তারা অ্যাক্টিভ ছিল, সিন্স ইট ওয়াজ আ ডাইরেক্ট ডেমোক্রেসি। হ্যাঁ, গ্রিসের যে ডেমোক্রেসি, গণতন্ত্র, তাকে ডাইরেক্ট ডেমোক্রেসি বলা হয় বা প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। কেন? হোয়াট ইজ কল্ড ডাইরেক্ট ডেমোক্রেসি? ওয়্যার সিটিজেন্স ডাইরেক্টলি র্যান দেয়ার গভর্নমেন্ট, এবং সেই যে 50,000 মানুষের মধ্যে কিছু মানুষ, হ্যাঁ, তারা গভর্নমেন্টকে সরাসরি রান করছে, তারা সরাসরি গভর্নমেন্টকে পরিচালনা করছে, নট দ্য সিলেক্টেড ওয়ান। কেউ তাকে সিলেকশন করে পাঠায়নি। ওই 50,000 মানুষের মধ্যে সাপোজ ধরো যে 5,000 মানুষ তারা গভর্নমেন্ট রান করছে, few people, হ্যাঁ, directly run their government and not through their representative. They are not representative of ওই 4 lakhs যে সিটিজেন, তারা তাদের রিপ্রেজেন্টেটিভ নয়, অর্থাৎ তারা ভোটিং সিস্টেমের মাধ্যম দিয়ে তাদের রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে, বিষয়টা প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে, তা নয়। ওই 50,000 মানুষের মধ্যে, হ্যাঁ, কিছু পিপল কিন্তু সরাসরি ভাবে তারা গভর্নমেন্টকে রান করছে। So it is called direct democracy. তাহলে আমি এখানে বললাম যে what is called direct democracy? Where citizens directly ran their government and not through their representatives. Only the active citizens presented themselves as the General Assembly, which discussed and determined the policies of the state. তার মানে এথেন্সের ওই 50,000 মানুষের মধ্যে সাপোজ ধরো 5,000 মানুষ তারা ডাইরেক্টলি গভর্নমেন্ট পরিচালনা করছে, সরকার পরিচালনা করছে, এবং কোনো রিপ্রেজেন্টেটিভ তারা নয়, তাদেরই একটা জেনারেল অ্যাসেম্বলি রয়েছে, অ্যাসেম্বলিতে তারা সরাসরি অংশগ্রহণ করছে। এটা দেখা যাচ্ছে প্রাচীন গ্রিসে, এথেন্সে সেই সময় এর সিস্টেমটা সেখানে কিন্তু দেখা যাচ্ছে। দে অলসো হ্যাড আ সুপ্রিম কোর্ট। হ্যাঁ, তাদের এক একটা সিটি স্টেটের এক একটা সুপ্রিম কোর্ট ছিল। দে অলসো হ্যাড আ সুপ্রিম কোর্ট হুইচ কনসিস্টেড অফ ওভার 1,000 মেম্বার। এক একটা সুপ্রিম কোর্টে 1,000-এর উপরে মেম্বার ছিল, হ্যাঁ, সিলেক্টেড ফ্রম দ্য সিটিজেন বাই রোটেশন। এবং ওই যে 50,000 সিটিজেন যাদের পলিটিক্যাল পাওয়ার ছিল, যারা অ্যাক্টিভ ছিলেন পলিটিক্সের ক্ষেত্রে, তাদের মধ্যে রোটেশন বেসিসে, অর্থাৎ 2 বছরের জন্য ও থাকবে, তারপরের 2 বছরের জন্য ও থাকবে, তারপরের 2 বছরের জন্য ও সুপ্রিম কোর্টে যাবে, বাই রোটেশন সেই সময় সেটা কিন্তু হতো। সেই সময় সেখানে কিন্তু কোনো রকম সিলেকশনের কোনো জায়গা ছিল না। So, in the Greek model of democracy, political rights were restricted to the privileged people. অর্থাৎ সমাজের যারা প্রিভিলেজড পিপল, তাদের ক্ষেত্রেই কিন্তু এই পলিটিক্স রেস্ট্রিক্টেড ছিল। পলিটিক্স মেয়েদের জন্য ছিল না, পলিটিক্স স্লেভসদের জন্য ছিল না, পলিটিক্স কোনো সিনিয়র সিটিজেনদের জন্য ছিল না, পলিটিক্স কোনো বাচ্চা ছেলেমেয়ের জন্য পলিটিক্স ছিল না। রেস্ট্রিক্টেড বাই প্রিভিলেজড পিপল। কিছু প্রিভিলেজড পিপল, তাদের ক্ষেত্রে কিন্তু এই পলিটিক্স রেস্ট্রিক্টেড ছিল। তাদের মধ্যে থেকেই বাই রোটেশন, হ্যাঁ, তারা সরকারকে পরিচালনা করতে। হতে পারে কোনো একটা নির্দিষ্ট ইয়ারের বেসিসে যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তারা ধরো এই বিষয়টা আরো ভালো করে বলতে পারবে। সেটা হচ্ছে, সো ইন দ্য গ্রিক মডেল অফ ডেমোক্রেসি, পলিটিক্যাল রাইটস ওয়্যার রেস্ট্রিক্টেড টু দ্য প্রিভিলেজড ফিউ। হাউএভার, within the qualified citizens, they made up no discrimination between rich and poor or high and low social strata. অর্থাৎ যারা প্রিভিলেজ পিপল ছিল, যারা মানে পলিটিক্সকে পরিচালনা করত, তাদের মধ্যে এই ধনী দরিদ্র ভেদে কোনো রকম কোনো স্ট্রাটা বা ভেদ ছিল না। তারা বাই রোটেশন তারা সুপ্রিম কোর্টে যেত বা জেনারেল অ্যাসেম্বলিতে সিলেক্টেড হতো, এবং তারাই কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করত, তারাই কিন্তু এক একটা সিটি স্টেটকে পরিচালনা করত। All citizens enjoyed equal political rights and equal opportunity to participate in the public decision making. যে ধরনের ডিসিশন হতো, দাস সম্প্রদায়ের মানুষরা, মহিলারা, বাচ্চারা বা বয়স্ক মানুষরা সবাই কিন্তু তাদের কথা শুনতে সেই সময় বাধ্য থাকতো, এই সিলেক্টেড নাম্বার অফ পিপলের বক্তব্য শুনতে।
So in this sense, the Greeks were fairly familiar to the essence of democracy, এবং সেইখান থেকেই এই ডেমোক্রেসি শব্দটার কিন্তু জন্ম, বা গণতন্ত্র শব্দটার কিন্তু জন্ম, যেখানে অনেক মানুষ, ওই প্রিভিলেজড সম্প্রদায়ের অনেক মানুষ সেখানে কিন্তু ডাইরেক্টলি গভর্নমেন্টকে পরিচালনা করতেন। কিন্তু এখনকার দিনে কিন্তু মানুষ বা আমরা জনসাধারণ, আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে পরিচালনা করি না, আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসি আমাদের মধ্যে রয়েছে। কেন? আমরা পরোক্ষভাবে আমরা মানে আমাদের সমাজকে পরিচালনা করি, আমরা একজনকে সিলেক্ট করে পাঠাই আমাদের মধ্যে থেকে কেউ একজন নির্বাচনে দাঁড়ায়, আমরা তাকে ভোটদান করি, তাকে সিলেক্ট করি, হ্যাঁ, এবং সেটা বয়স্ক মানুষ নির্বিশেষে আমরা সিলেক্ট করি, এবং সেই সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু অ্যাসেম্বলিতে গিয়ে আমাদের পক্ষ হয়ে তারা কথা বলেন। এটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। কিন্তু এই ডেমোক্রেসি শব্দটার প্রথম যদি জন্ম বলতে হয়, এই ডেমোক্রেসি শব্দটার প্রথম জন্ম কিন্তু এই প্রাচীন গ্রিসে এই সিটি স্টেটের কনসেপ্ট থেকে, বা পলিস, এই শব্দটা বারবার করে আসছে, পলিটিক্স শব্দটা কিন্তু গ্রিক ওয়ার্ড পলিস থেকে এসেছে, যার বক্তব্য হচ্ছে সিটি স্টেট। হ্যাঁ, এবার নিশ্চয়ই এতক্ষণে তোমরা এটা বুঝতে পেরে গেছো যে হোয়াট ইজ কল্ড সিটি স্টেট। এবং এইভাবেই কিন্তু গ্রিসে প্রথম যে রাজতন্ত্র ছিল, তারপরে বিভিন্ন মানুষ এসে, হ্যাঁ, রুল করেছে, কিছু সময় টাইরেন্টসরা এসে রুল করেছে, অ্যারিস্টোক্রেটসরা এসে রুল করেছে, দেন পরবর্তীকালে কিন্তু সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়। এবং তাদের ডেমোক্রেসিকে, যেখান থেকে এটা প্রশ্ন আসতে পারে যে তাদের ডেমোক্রেসিকে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসি এটা কিন্তু তুমি বলতে পারো, ঠিক আছে, প্রত্যক্ষ গণতন্ত্র। সো মনে রাখতে হবে এটা যে পলিটিক্স যদি ওয়েস্টার্ন পার্সপেক্টিভে পলিটিক্স যদি জানতে হয়, তাহলে কিন্তু এনশিয়েন্ট গ্রিকের পার্সপেক্টিভেই জানতে হবে। এবং এনশিয়েন্ট গ্রিকে পলিটিক্স যে বিষয়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু এথিক্সের উপরে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়েছিল। It is important to note that ethics is the foundation of politics. তোমাকে যদি কেউ প্রশ্ন করে পলিটিক্সের ফাউন্ডেশন কি, হঠাৎ করে রাজনীতি কেন সূত্রপাত হলো, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এথিক্যাল যে ভিউজ গুলো ছিল, সেই এথিক্যাল ভিউজ গুলোর উপরেই কিন্তু পলিটিক্স দাঁড়িয়েছিল। আমাদের পলিটিক্যাল সায়েন্স, এবং আমি আগের দিনের ক্লাসে তোমাদের বলছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পলিটিক্যাল ফিলোসফিতে আমরা রাজনৈতিক আইডিয়াস অ্যান্ড আইডিয়ালস নিয়ে আলোচনা করি, পলিটিক্যাল বিভিন্ন রাজনৈতিক ধারণা, প্রত্যেক ব্যক্তির যে মত, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করি, তাদের আদর্শ নিয়ে আলোচনা করি, এবং তার পেছনে, হ্যাঁ, যে তাদের যে নৈতিক মতাদর্শ, তার সাথে রাজনীতি কিভাবে জড়িত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পলিটিক্যাল ফিলোসফিতে কথা বলি। বাট পলিটিক্যাল সায়েন্সে কিন্তু এই বিষয়গুলো পড়ানো হয় না। সেখানে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে সেখানে কিন্তু সাইন্টিফিক্যালি আলোচনা করা হয়। কিন্তু আমাদের ফিলোসফিতে একটা কম্প্রিহেন্সিভ ভিউ দেওয়া হয় যে প্রত্যেকটা মানুষ, এই যে প্লেটো বলছো বা অ্যারিস্টটল বলছো, তাদের যে রাজনৈতিক মতাদর্শ আমরা পড়ছি, সেই রাজনৈতিক মতাদর্শ তাদের এথিক্যাল ভিউয়ের দ্বারা কতটা এফেক্টেড বা কতটা মানে ইনফ্লুয়েন্সড। কারণ পলিটিক্স ইজ আ পার্ট অফ এথিক্স, এথিক্স অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ পলিটিক্স। দেখো তারপরে লেখা আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট in Greek philosophical tradition, politics as a discipline developed by a sequel of ethics. হ্যাঁ, পলিটিক্স কিন্তু উঠে এসেছে মানে এথিক্স থেকে। হ্যাঁ, এথিক্স থেকে, এথিক্যাল ভিউজের থেকেই পরবর্তীকালে ধীরে ধীরে পলিটিক্স কিন্তু ডেভেলপ করেছে। অ্যারিস্টটলের যে বিখ্যাত গ্রন্থ, আমরা এই গ্রন্থের কথা অলরেডি আমরা এটা পড়েছি, অ্যারিস্টটলের যে বিখ্যাত গ্রন্থ নিকোমেখিয়ান এথিক্স হ্যাড ক্লোজড বাই লুকিং ফরওয়ার্ড টু দ্য স্টাডি অফ পলিটিক্স। অর্থাৎ নিকোমেখিয়ান এথিক্সে অ্যারিস্টটল যে তোমার নীতিবিদ্যা নিয়ে কথা বলেছেন, সেটা অ্যাট লাস্ট কিন্তু তার পলিটিক্সের দিকে গেছে, তার রাজনৈতিক মতাদর্শের দিকে গেছে। এবং এই অ্যারিস্টটলের পূর্বে, আর্লিয়ার অ্যারিস্টটল, প্লেটো had treated the problem of discovering the nature of justice as the central problem of politics in the celebrated work The Republic. এর পূর্বে আমরা এটা দেখতে পাই, প্লেটো তার রিপাবলিক নামক গ্রন্থে স্টেটের কনসেপ্ট দিচ্ছেন প্রথম, ঠিক আছে, কারণ তার পূর্বে কিন্তু সক্রেটিস ছিলেন তার গুরু, তিনি কিন্তু কোনো রকম কোনো গ্রন্থ লিখে যাননি। সক্রেটিসের যে মত, প্লেটোর যে নিজস্ব মত, হ্যাঁ, স্টেট সম্পর্কে তার যে মত, মানুষ স্টেট ছাড়া কোনোদিন বাঁচতে পারে না, মানুষ রাষ্ট্র ছাড়া কোনোদিন বাঁচতে পারে না। হ্যাঁ, কারণ অ্যারিস্টটলের বিখ্যাত বক্তব্য, যে মানুষ রাষ্ট্র ছাড়া বাঁচতে পারে, আইদার সে একজন বিস্ট অর সে গড।
হ্যাঁ, সাধারণ মানুষ কখনো রাষ্ট্র বা সমাজ ছাড়া মানুষের পক্ষে বাঁচা কিন্তু কখনো সম্ভব নয়। এবং প্লেটো যে স্টেটের কনসেপ্ট দিয়েছেন সেটা কিন্তু তার রিপাবলিক নামক যে গ্রন্থ, সেই গ্রন্থে কিন্তু ভীষণভাবে প্রতিফলিত হয়। এবং বিশেষ করে এখানে একটা খুব ছোট্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে অ্যারিস্টটল সট টু ব্যাংক অন হিজ ডক্ট্রিন অফ দ্য গোল্ডেন মিনস। অ্যারিস্টটলের দর্শনের বা অ্যারিস্টটলের নীতিবিদ্যার একটা খুব ভালো কনসেপ্ট আছে, এবং সেই শব্দটা হচ্ছে গোল্ডেন মিন। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই গোল্ডেন মিন? ঠিক আছে, গোল্ডেন মিন বলতে অ্যারিস্টটল এখানে সুবর্ণ নীতি বলতে পারো। গোল্ডেন মিনকে মনে হয় বাংলায় বলে, মনে হয়, আই থিঙ্ক সো, গোল্ডেন মিনকে বাংলায় বলে সুবর্ণ নীতি। এবং অ্যারিস্টটলের নীতি দর্শনের, অ্যারিস্টটলের এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে অ্যারিস্টটলের নীতি দর্শন থেকেই তার রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, সুতরাং অ্যারিস্টটলের নীতি যদি আমরা খুব ভালো করে নিকোমেকিয়ান এথিক্স থেকে তার নীতি দর্শন ভালো করে বুঝতে পারি, তাহলে তার রাষ্ট্র দর্শন আমরা খুব ভালো করে অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শন বুঝতে পারবো। এবার অ্যারিস্টটলের নীতি দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সুবর্ণ নীতি তত্ত্ব, বা একে বলা হয় ইংরেজিতে গোল্ডেন মিন। হোয়াট ইজ দ্য ডক্ট্রিন, মানে এই ডক্ট্রিনে, গোল্ডেন মিন ডক্ট্রিনে অ্যারিস্টটল কি বলেছেন। বিশ্বাস করবে না যে অ্যারিস্টটল যে বক্তব্যটা দিয়েছেন এই গোল্ডেন মিন তত্ত্বে, এই বক্তব্য এবং আমাদের, হ্যাঁ, যে ইন্ডিয়ান আসপেক্টে বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য একদম সিমিলার। এবং সেটা তিনি বলেছেন গোল্ডেন মিনে, যে মানুষকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য, যে কোনো ধরনের এক্সট্রিম ভিউকে ত্যাগ করে মধ্যম পন্থা যদি তুমি অবলম্বন করো, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা তোমাকে জীবনে অনেক দূর পৌঁছে দিতে পারে। দ্য ডক্ট্রিন অফ দ্য গোল্ডেন মিন ইমপ্লাইজ দ্যাট ভার্চু অর এক্সেলেন্স, মানে ভার্চু, সদ্গুণ বা এক্সেলেন্স কার মধ্যে ফুটে ওঠে? লাইজ ইন ফাইন্ডিং আ মিডিল পাথ বিটুইন দ্য টু এক্সট্রিম। আস্তিকও নয়, নাস্তিকও নয়, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। তুমি যদি যথার্থভাবে মধ্যম পন্থা অবলম্বন করতে পারো, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল অ্যান্ড অ্যাকর্ডিং টু গৌতম বুদ্ধ, তাদের মধ্যে তো কোনো মিল ছিল না, কিন্তু তাদের দর্শনের মধ্যে অদ্ভুত একটা মিল আমরা এখানে দেখতে পাচ্ছি। যে অ্যারিস্টটল ও তার নীতি দর্শনে নিকোমেকিয়ান এথিক্সে তিনি বলছেন, দ্য ডক্ট্রিন অফ দ্য গোল্ডেন মিন implies that virtue or excellence lies in finding a middle path between two extremes, which would turn out to be vices in themselves. For example, courage is a virtue that lies between cowardice and rashness. মানে সবকিছুরই তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। হ্যাঁ, তুমি অত্যন্ত দুঃসাহসিকও হবে না, আবার তুমি অত্যন্ত ভীরুও হবে না, তুমি এর মধ্যম পন্থা অবলম্বন করবে। হ্যাঁ, তুমি চরম নাস্তিক হবে না, তুমি চরম আস্তিক হবে না। সবকিছুতেই আমরা জীবনে এটা খুব ভালো করে এটা দেখতে পাই। বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ খুব সুন্দরভাবে এটা বলে গেছেন, মানুষকে যদি একটা পিসফুল লাইফ লিড করতে হয়, হ্যাঁ, মানুষকে যদি প্রকৃত সদ্গুণের অধিকারী হতে হয়, তুমি স্ট্রেট কাট ওয়েতে মধ্যম পন্থা অবলম্বন করো, কোনো কিছুর এক্সট্রিমে যেও না। এক্সট্রিম ভালো হওয়া যেমন ভালো নয়, এক্সট্রিম খারাপ হওয়াও তেমনি কিন্তু কখনো ভালো নয়। কোনো কিছুই এক্সট্রিম সরল হওয়া ভালো নয়, এক্সট্রিম চালাক হওয়াও কিন্তু কখনো ভালো নয়। হ্যাঁ, তুমি যদি মধ্যম পন্থা অবলম্বন করো, তুমি কিন্তু সদ্গুণের অধিকারী হতে পারবে, তুমি কিন্তু জীবনে খুব পিসফুল লাইফ, সুন্দর জীবন তুমি কিন্তু কাটাতে পারবে। এখানে অ্যারিস্টটল তার গোল্ডেন মিনস বা সুবর্ণ নীতি তত্ত্বেও তিনি কিন্তু এই মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। হ্যাঁ, মিডিল পথ, হ্যাঁ, অবলম্বন করার কথা বলেছেন। তেমনি কিন্তু গৌতম বুদ্ধ, চরম গ্রিডিও হয়েও না, ঠিক আছে, আবার চরম কৃচ্ছ সাধনও করো না। কোনো কিছুই আমি কখনো গ্রহণ করব না, চরম কৃচ্ছ সাধনার জীবন আমি কাটাচ্ছি, আবার না আমি চরম গ্রিডি, হ্যাঁ, চরম লোভী, যে কোনো জিনিসকে আমি চাই। কোনো কিছুরই এক্সট্রিম কখনো ভালো না। তুমি মধ্যম পন্থা নিয়ে চলো, আমি লোভীও না, আমি আবার চরম কৃচ্ছ সাধনও করি না। হ্যাঁ, তুমি যদি মধ্যম পন্থা নিয়ে চলো, তুমি জীবনে অনেক ভালো থাকতে পারবে। এথিক্সের মূল বিষয়টা কি? আমরা যে এথিক্স পড়েছি, মোরাল লাইফ, তুমি সমাজে কি করে ভালো থাকবে, ঠিক আছে, এটাই তো এথিক্সের মূল আলোচ্য বিষয়। হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। আমরা এতদিন ধরে এথিক্সের ক্লাস খুব ভালো করে করেছি, আমরা দেখেছি হোয়াট ইজ কল্ড রাইট অ্যান্ড হোয়াট ইজ কল্ড রং। তুমি সমাজে থাকবে, তুমি সমাজে কি করে ভালো থাকবে, সেট অফ গুড কন্ডাক্ট, তুমি সমাজে ভালো থাকার জন্য কোন নিয়মগুলো তুমি অবলম্বন করবে, এই নিয়মটা তুমি যদি নিজের জীবনে অবলম্বন করো, তাহলে বলা হচ্ছে, অ্যারিস্টটল এটা বলছেন, যে তুমি কিন্তু জীবনে খুব ভালো থাকবে, নীতিগতভাবে তুমি খুব ভালো থাকবে।
সো বুদ্ধিজম এখানে খুবই উল্লেখযোগ্য একটা বিষয়, সেটা হচ্ছে বুদ্ধিজম অলসো কমেন্টস মিডিল পাথ অ্যাজ দ্য রোড টু ভার্চু, অর্থাৎ যে ভার্চুর দিকে যদি তোমাকে এগিয়ে যেতে হয় বা সদ্গুণ বিকাশের দিকে তোমাকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে তোমাকে কিন্তু মিডিল পথই অবলম্বন করতে হবে। কোনো রকম এক্সট্রিম ভিউ নিয়ে তুমি কিন্তু কখনোই জীবনে এগিয়ে যেতে পারবে না। হ্যাঁ, এবং অ্যারিস্টটলের এই যে গোল্ডেন মিন, যেটা নিকোমেকিয়ান এথিক্সে তিনি বারবার করে আলোচনা করেছেন, সেটাই পরবর্তীকালে তার রাজনৈতিক মতাদর্শে প্রতিফলিত হয়েছে। এবং তিনি যে কনস্টিটিউশন গঠন করার কথা বলেছেন, সেটা মিক্সড কনস্টিটিউশন গঠন করার কথাই বলেছেন, যেটা এর পরের দিনের ক্লাসে আমরা কিন্তু খুব ভালো মতো আলোচনা করব। আজকের ক্লাসে আমরা দ্য মিক্সড কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব না, বা অ্যারিস্টটল কি বলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব না, কিন্তু আমরা এটা জানবো যে দ্য ফিউশন অফ দ্য এথিক্স অ্যান্ড পলিটিক্স, এই যে নীতি এবং রাজনীতি, এই যে একটা ফিউশন, the fusion of ethics and politics was responsible for the common belief of the ancient Greece that the state comes into existence for the sake of life and continues for the sake of the good life। অর্থাৎ সমাজে মানুষ বসবাস করে, সমাজের অস্তিত্ব কোথায়? সমাজ আছে বা রাষ্ট্র আছে মানুষকে ভালো রাখার জন্য, মানুষের জন্যই রাষ্ট্রের অস্তিত্ব, ফর দ্য গুড লাইফ। সমাজে প্রত্যেকটা মানুষ যদি, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, ঠিক আছে, এই জন্যই কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব। দ্য স্টেট কামস ইনটু এক্সিস্টেন্স ফর দ্য সেক অফ লাইফ, আমাদের জীবন যেন খুব সুন্দর, বা মানুষ কিন্তু, আমি বারবার করে একটা কথা বলি, যে মানুষ কিন্তু কখনো একাকী ভালো থাকতে পারে না। মানুষকে যদি ভালো থাকতে হয়, তাহলে সমাজের পার্সপেক্টিভেই তাকে ভালো থাকতে হবে। তুমি একাকী স্বার্থপর ভাবে কখনো বেঁচে থাকতে পারবে না, কারণ সমাজে প্রত্যেকটা মানুষের কথা তোমাকে ভাবতে হবে। যদি তুমি তাদের কথা ভাবো, তারাও তোমার কথা ভাববে। তুমি একাকী চলতে পারবে না, তোমার চলার পথে বারবার বারবার কোনো মানুষকে তোমার প্রয়োজন হবে। আমি বারবার করে বলি যে আমি টিচার কেন, কারণ তোমরা স্টুডেন্টস, তাই তোমরা স্টুডেন্টস হিসাবে যদি না থাকতে, আমার টিচারের অস্তিত্ব ক্ষুণ্ণ হতো, আমি কখনোই একজন টিচার হতে পারতাম না। So state comes into existence for the sake of life and continues for the sake of the good life। আমাদেরকে ভালো রাখার জন্যই রাষ্ট্রের অস্তিত্ব। রাষ্ট্র ছাড়া আমরা বাঁচতে পারবো না। রাষ্ট্র আছে আমাদেরকে ভালো রাখার জন্য। Pursuit of good life is obviously an issue of ethics which reaches its logical conclusions in the institutions of the state। অর্থাৎ এথিক্স ছাড়া, নীতি ছাড়া মানুষ কিন্তু কখনো ভালো থাকতে পারবে না। ভালো লাইফ লিড করার জন্য এথিক্যাল একটা জীবনযাপন করা, নৈতিক জীবনযাপন করা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয়। এবং সেটাই আখেরে অ্যাট লাস্ট আমাদের বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো যে সমাজে রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, স্কুল একটা প্রতিষ্ঠান, কলেজ একটা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের মান্যতা দেওয়া উচিত। আদালত একটা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানকে আমাদের মান্যতা দেওয়া উচিত, কারণ এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে আমাদেরকে ভালো রাখার জন্য, বা আমাদের সুন্দরভাবে এথিক্যাল লাইফ লিড করার জন্যই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। এবং এই পলিটিক্যাল প্রতিষ্ঠানগুলো কিন্তু তার মধ্যে একটা সুপ্রিম জায়গা রাখে। বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে সমাজে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলো একটা উল্লেখযোগ্য। এখন তোমার এখনকার পরিস্থিতিতে তোমার মনে হতে পারে ধুর এই রাজনীতি সবচেয়ে খারাপ, কিন্তু না, রাজনীতি খারাপ নয়। হয়তো রাজনীতিটা কিছু স্বার্থপর মানুষের হাতে কুক্ষিগত হয়ে যাওয়ার কারণে আমাদের হয়তোবা মনে হচ্ছে যে রাজনীতিটা খারাপ, কিন্তু রাজনীতি কখনোই খারাপ নয়। মানুষ কিন্তু পলিটিক্যাল অ্যানিমাল, পলিটিক্স ছাড়া সংসার জীবনও কিন্তু কখনো চলতে পারে না। আমরা প্রত্যেকটা মুহূর্তে চলতে গিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে পলিটিক্সের মাধ্যমেই আমরা চলছি, রাজনীতির মাধ্যমেই আমরা চলছি। রাজনীতি, এথিক্স ইজ আ ফাউন্ডেশন অফ পলিটিক্স। পলিটিক্স প্রতিষ্ঠিতই হয়েছে, তার ফাউন্ডেশনই হচ্ছে কিন্তু এথিক্স বা আমাদের নীতি দর্শন। সুতরাং পলিটিক্সকে যদি, পলিটিক্যাল ফিলোসফিকে যদি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানুষের সমাজ জীবন এবং মানুষের রাষ্ট্র জীবন, এইটা যদি ভালো করে বুঝতে হয়, সেটা ইন্ডিয়ান আসপেক্টে যদি বুঝতে হয় বা ওয়েস্টার্ন আসপেক্টে যদি ওয়েস্টার্ন আসপেক্টেও যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে এনশিয়েন্ট ফিলোসফিতে ফিরে যেতে হবে। তখনকার জীবনযাপন, তখনকার রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে আমরা যদি ভালো করে জানি, ধীরে 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 কিন্তু আমরা পুরো ওয়েস্টার্ন কালচারটাকে আমরা অ্যাডপ্ট করতে পারবো বা বুঝতে পারবো
পারবো যে পরবর্তীকালে যারাই এসে তাদের রাজনৈতিক মতাদর্শ দিয়েছেন হয়তোবা বেস্ট ছিল কিন্তু এই এনশিয়েন্ট গ্রিক কালচারে তার একটা বেস্ট ছিল। এই জন্য আজকের ক্লাসে আমরা স্পেশালি যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম, যদিও এর পরদিনের ক্লাসে আমরা প্লেটোর জাস্টিস সম্পর্কিত বক্তব্য আমরা জানবো। প্লেটোর জাস্টিস সম্পর্কিত বক্তব্য পড়ার জন্য তার আগে প্লেটোর জ্ঞানতত্ত্ব ভালো করে বুঝতে হবে, কারণ তার এপিস্টেমোলজিক্যাল ভিউ যদি আমরা ভালো করে না বুঝি, তার যে এই মতামত পলিটিক্যাল যে ভিউজ সেটা আমরা বুঝতে পারবো না, কারণ তার পলিটিক্যাল ভিউজ তার এপিস্টেমোলজিক্যাল থিওরির ওপরেই কিন্তু প্রতিষ্ঠিত। সেইটা জানার জন্য আমাদের যেতেই হতো আজকে এনশিয়েন্ট গ্রিক কালচারে, সেই ক্ষেত্রে পলিটিক্সের কি জায়গা ছিল। আজকের ক্লাসে আমরা নেচার অফ গ্রিক পলিটিক্যাল থট আলোচনা করলাম। আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। আবারও বলছি, নেট সেটের যে সিলেবাস, সেই সিলেবাসের ইউনিট 7 অ্যান্ড ইউনিট 8-এ এই বিষয়গুলো টোটালি রয়েছে। হ্যাঁ, ইউনিট 7 রয়েছে ইন্ডিয়ান আসপেক্টে, আর ইউনিট 8 রয়েছে ওয়েস্টার্ন পার্সপেক্টিভে। তোমাদের এই জায়গাগুলো অনেক কঠিন বলে মনে হয়, তাই জন্য আমার মনে হলো যে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা তোমাদের সবার সাথে শেয়ার করি। তোমাদের একটা ইন্টারেস্টিং জায়গা জন্মাবে। আমি জানি যে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি পড়তে, ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে খুব ভালো লাগে, কিন্তু ওয়েস্টার্ন এথিক্স পড়তেও কিন্তু তোমার খুব ভালো লেগেছে, এটা আমি জানি। হ্যাঁ, ওয়েস্টার্ন এথিক্স খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। কি দারুণ ম্যাম, ওই এথিক্সের ওপরেই এই সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, সুতরাং সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি জানতে হলে এথিক্সের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ভালো করে সেই বিষয়গুলো বুঝতে হবে, তবেই কিন্তু আমরা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন পার্সপেক্টিভে আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবো। বলো, আজকের ক্লাসটা যতটুকু অংশ পড়ালাম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখো, তোমরা বলতে পারো এটা সিলেবাসে নেই, কিন্তু এটা না জানলে তুমি কিন্তু, আজকের ক্লাসটা দারুণ হলো ম্যাম, একটা হিস্টোরিক্যাল। দেখো, যে কোনো জিনিসই আমি যদি আজকে তোমাকে প্লেটো পড়াই, আর কালকে যদি লক পড়াই, আর তারপর দিন যদি বার্লিনের থিওরি পড়াই, তাহলে তো তুমি বুঝতে পারবে না। আমাকে তো বোঝাতে হলে আমাকে প্রথম থেকে আসতে হবে, নাহলে তোমরা এই ক্রমটা বুঝবে কি করে? ঠিক আছে, তোমরা ক্রমটা বুঝবে কি করে, কেন এলো এই কেনর জাস্টিফিকেশন আমরা 11-12 থেকে পাই না। কেন হঠাৎ করে আমাদের পড়ানো হয় চারবাক দর্শন? আরে চারবাক দর্শন পড়ানোর আগে বেদ উপনিষদটা পড়াও, যার উপরে ডিপেন্ড করে চারবাক দর্শন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হঠাৎ করে শুরু হয়ে গেল ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের আগে অন্তত এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি বলো, না হলে তারা ক্রমটা বুঝতে পারবে কি করে? তাই না? আমাদের সিলেবাস গুলো এত হ্যাপাজার্ড ওয়েতে তৈরি করা, এই জন্য স্টুডেন্টসরা পরবর্তীকালে গিয়ে মিসগাইডেড হয়ে যায়, তারা বুঝতেই পারে না যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। ঠিক আছে, এই জন্যই আমরা আজকের এই ক্লাসটা করলাম, যে গ্রিক পলিটিক্যাল থট আমরা বুঝলাম, সিটি স্টেটের কনসেপ্ট আমরা বুঝলাম। দেখো, এটা কি তোমরা জানতে যে পলিটিক্স শব্দটাই এসছে কিন্তু পলিস শব্দ থেকে, যেটার মানে গ্রিক ফিলোসফি, গ্রিক ওয়ার্ড, এটার মানে সিটি স্টেট। হোয়াট ইজ কল সিটি স্টেট? হ্যাঁ ম্যাম, শুনে গেলাম, কি যে ভালো লাগলো। হ্যাঁ, সিটি স্টেটের মানে কি? হ্যাঁ, সিটি স্টেট কেন আলাদা ছিল? কেন তোমার মনের মধ্যে তো প্রশ্ন আসতে পারে যে একটা সিটি স্টেটের সাথে অন্য সিটি স্টেটের কানেকশন কেন ছিল না? কারণ তারা জিওগ্রাফিক্যাল বেরিয়ার ছিল সেখানে। হ্যাঁ, কোনো একটা পাহাড় ছিল, পাহাড়কে অতিক্রম করা, একটা নদীকে পার করা অনেক দুঃসাধ্য ব্যাপার ছিল। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা সিটি স্টেট আলাদা করে নিজেদের গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, এথেন্স একটা সিটি স্টেট, তোমরা শুনলে যে 4 লাখ মানুষের সেখানে, সেই সিটি স্টেটে 4 লাখ মানুষের বসবাস ছিল। হ্যাঁ, সেই 4 লাখ মানুষের মধ্যে 2.5 লাখ মানুষ তারা কিন্তু দাস প্রথার অন্তর্ভুক্ত ছিল, তাদের কাছে কোনো রকম কোনো পলিটিক্যাল রাইট ছিল না। তার মানে বাকি যে 1.5 লাখ ছিল, 1.5 লাখের মধ্যে যারা মেয়েদের হাতে কোনো পলিটিক্যাল রাইট ছিল না। সুতরাং এটাও তোমার একটা রিসার্চের বিষয় হতে পারে। মেয়েদের হাতে পলিটিক্যাল রাইট ছিল না, সিনিয়র সিটিজেনদের হাতে পলিটিক্যাল রাইট ছিল না, বাচ্চাদের হাতে পলিটিক্যাল রাইট ছিল না। তার মানে কতটুকু অংশ পড়ে থাকলো যাদের হাতে পলিটিক্যাল রাইটস রয়েছে? হ্যাঁ, হয়তো 50,000 মানুষের হাতে পলিটিক্যাল রাইটস রয়েছে। তাহলে এই 50,000 মানুষের মধ্যে যে পলিটিক্যাল রাইটস রয়েছে, তাদের মধ্যেই কিছু জন রোটেশনালি ধরো গভর্নমেন্টকে পরিচালনা করছে প্রত্যক্ষভাবে। এই জন্য তাদের গভর্নমেন্টকে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসি বলা হয়, প্রত্যক্ষ গণতন্ত্র। তার মানে আমাদের আজকের গণতন্ত্র যদি তোমাকে বোঝাতে হয়, আজকের ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে ইন্ডিয়ার কথা যদি বলতে হয়, তাহলে তো আমি যদি এনশিয়েন্ট গ্রিক ফিলোসফিতে এই যে কনসেপ্টটা যদি তোমাকে না বলি, তাহলে আজকের কনসেপ্টটাও তো তুমি বুঝতে পারবে না। তার মানে এই ক্লাসটা করা আমাদের অত্যন্ত দরকার ছিল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই জানতে পারলে খুবই সুবিধা হয়। আর আমাদের পড়ানোটা এইভাবেই হবে। হ্যাঁ, আমাদের পড়ানোটা প্রত্যেকটা ক্লাসে এইভাবেই হবে। যারা এই ক্লাসগুলো জয়েন করতে চাইবে তারা অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে। যারা অলরেডি নেটসেটের ক্লাস শুরু হয়ে গেছে, নতুন ব্যাচের ক্লাস 3টে সাইমালটেনিয়াসলি আমার ব্যাচ চলছে।
ঠিক আছে? সেখানে নতুন যারা স্টুডেন্টস আছে তারা কিন্তু, যারা অলরেডি টোটাল কোর্সটাকে পারচেস করেছে, তারা কিন্তু আজকের ক্লাস রেকর্ডিং তাদের জন্য যাবে। আর যারা মান্থলি বেসিসে ক্লাস করছে, দুরকম সিস্টেমই কিন্তু আমি খুলে রেখেছি যাতে স্টুডেন্টসদের অসুবিধে না হয়। এই ক্লাসগুলোও তারা পাবে, তারা পরবর্তীকালে পাবে, হয়তো তার সাথে আরো কিছু লাইভ ক্লাসেস সেখানে অ্যাড হবে, সেখানে তারা পাবে। সুতরাং ক্লাসগুলো করো, তোমাদের ভালো লাগবে। আর যারা মনে করবে স্পেশালি আলাদাভাবে তোমরা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফির ক্লাসগুলো নিতে চাও বা ক্লাসগুলো করতে চাও, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো যে কিভাবে এই ক্লাসগুলো জয়েন করতে হবে। বাট আমি বলবো যে এখন যেহেতু এই লাইভ ক্লাসগুলো হচ্ছে, পড়াটা হচ্ছে, তোমরা করে নিতে পারো, ঠিক আছে? করে নিতে পারো। এক সময় তো তোমাকে গিয়ে এই বিষয়গুলো পড়তেই হবে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা কঠিন এরিয়া, এখান থেকে প্রচুর। এইবার যদি তোমরা সেটের প্রশ্ন ফলো করো, তুমি দেখবে যে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি থেকে অনেক ধরনের প্রশ্ন এসছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন থেকে। হ্যাঁ, উত্তরগুলো করে আসা সম্ভব হয়নি, কারণ এই জায়গাগুলো কঠিন বলে মনে হয়। কিন্তু আমি সরাসরি এই বিষয়গুলো তোমাদের বই থেকে পড়াচ্ছি। আমি তোমাদের দেখাই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, এই বই থেকেই আমি বিষয়টা আলোচনা করব, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে। আমি সেই বইই পড়াবো যে বই থেকে টিচাররা প্রশ্ন করেন। আমি চেষ্টা করি, এই জন্য আমার পড়াতে বেশি সময় লাগে, কিন্তু আমি কংক্রিট ওয়েতে পড়াই যাতে স্টুডেন্টসদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। বলো, আজকের ক্লাস নিয়ে কারোর কোনো ধরনের মনে কোনো প্রশ্ন আছে নাকি? বলো। দিদি একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। দিদি বলছি যে যেভাবে গ্রিসে ডেমোক্রেসিটা বর্ণনা করা হলো, সেখানেও তো কিছু মানুষ তো তাহলে সেই শাসনের অধিকারী হচ্ছে, রুল বাই দ্য পিপল বলছি। হ্যাঁ হ্যাঁ তাহলে যে প্রথম অবস্থায় যেটা ছিল, গ্রিসেরই প্রথম যে অবস্থানটা ছিল, ওই যে কি অলিগার্কিস যে হ্যাঁ জায়গাটা ছিল, ওখানেও তো স্মল গ্রুপ অফ পিপল ইয়ে করছে। তাহলে এটার সাথে এটার পার্থক্যটা কি? মানে ওখানেও এরা তো গভর্নমেন্ট ফর্ম করলো, এরা বুঝতে পারলে, এরা সুপ্রিম কোর্ট ফর্ম করলো, এরা জেনারেল অ্যাসেম্বলি ফর্ম করলো, ঠিক আছে? এবং এরা প্রত্যেকে একে অপরের সাথে আলোচনা করে, নিজেদের নিজেদের মত না, মানে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বিচার আলোচনা করে এই বিষয়গুলো তাদের উপর আরোপ করলো। আর তখনকার দিনে কি হতো, মানে সেই প্রথম অলিগার্কির কথাটা যদি আমি বলি, তখন ব্যাপারটা হতো নিজের মত জনগণের উপরে চালানো। কথাটা বুঝতে পারলে? কোনো আচ্ছা আলাপ আলোচনার কোনো জায়গা নেই, নিজের মত, নিজের যেটা। তোমরা গ্রিক ফিলোসফির ক্লাস করতে করতে তোমরা এটা দেখবে, যখন সোফিস্ট সম্প্রদায়রা এলো, হ্যাঁ, আমরা তো গ্রিক ফিলোসফি যখন শুরু হয় তখন আমরা থেলসের সময় থেকে শুরু করি। থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস, আয়োনিয়ান্স, হেরাক্লিটাস, পিথাগোরাস, ডেমোক্রিটাস, সবার পেরিয়ে যাওয়ার পর তারপরে সোফিস্ট সম্প্রদায় এলো। হ্যাঁ, সোফিস্ট সম্প্রদায়ের ক্ষেত্রে তোমরা দেখবে যে তারা নিজেদের মতটাকে জনগণের উপরে চাপাতে শুরু করলো। আর এইখানে কি হলো, ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হলো, চাপানো হলো না। হ্যাঁ, তারা সুপ্রিম কোর্টে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছে, আলোচনা করে আলোচনা সাপেক্ষে তারা কিন্তু মানুষের উপর সেগুলো, মানুষের ভালোর জন্য সেগুলো মানুষের উপরে প্রতিষ্ঠা করছে। বুঝতে পারলে শ্রীময়ী কি বলছি? এবার বুঝতে পেরেছি, কারণ ওখানটা ঘেটে গেছিল যে ওটাও তো কিছু মানুষ, এটাও তো কিছু মানুষ হলো না, হিসাব কিছু করলে। মানুষ ওখানে হ্যাঁ কি করতো, নিজেদের মতটাকে মানুষের উপরে চাপানোর চেষ্টা করতো, হ্যাঁ, কিন্তু আর এখানে পরবর্তীকালে সেটা হলো চাপানো সিস্টেমেটিক্যালি, না। হ্যাঁ সিস্টেমেটিক্যালি একটা সরকার টাইপের, হ্যাঁ, ঠিক, প্রতিষ্ঠিত সিস্টেমেটিক্যালি হয়ে। একটা সরকার টাইপের প্রথা, কিন্তু সাধারণ মানুষ তাকে রিপ্রেজেন্টেশন হিসেবে পাঠাচ্ছে তা কিন্তু না। তারা হ্যাঁ, নিজেরা নিজেরাই রোটেশনালি, বিষয়টা ভেবে দেখো, রোটেশনালি হচ্ছে, হয়তো এক বছর এ হচ্ছে, এক বছর ও হচ্ছে, এক বছর ও হচ্ছে, সুপ্রিম কোর্টে বা জেনারেল অ্যাসেম্বলি ক্রিয়েট হয়েছে, সেখানে গিয়ে তারা মানুষের জন্য কোনো নিয়মতন্ত্র প্রতিষ্ঠা করছে। কথাটা বুঝতে হ্যাঁ পারলে শ্রীময়? হ্যাঁ বুঝতে পেরেছি, এবার পুরোটা ক্লিয়ার হয়েছে। হুম। এবার বলো, আর বাকি কারোর যদি কিছু বক্তব্য থাকে বলো। আজকের আজকের ক্লাসটা কেমন লাগলো? মানে আমাদের সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির, এটা বলতে পারো থিওরিটিক্যালি প্রথম ক্লাস, বা এর আগেও একটা ক্লাস নিয়েছি হোয়াট ইজ কল্ড পলিটিক্যাল থট, এটা নিয়ে একটা ক্লাস নিয়েছি। বাট আজকের ক্লাসটা করতে আমারও খুব ভালো লেগেছে, নতুন বিষয়, হ্যাঁ, নতুন ভাবে রিপ্রেজেন্টেশন তোমাদের সামনে। বলো, তোমাদের সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? খুব ভালো লাগলো ম্যাম, খুব ভালো। আচ্ছা, যাই হোক, তোমাদের ভালো লাগলেই আমার ভালো। যে ক্লাসগুলো পরপর পরপর করতে থাকো, এইভাবেই পড়ো। হ্যাঁ, ভালো হবে, তোমাদের সবার জন্য ভালো হবে। একটু টাইম ধরে ধরে সময় নিয়ে বিষয়গুলোকে বোঝো। হ্যাঁ বলো। ম্যাম, ম্যাম বলো এখানে বলছি। যে একটা ওয়ার্ড আছে প্রিভিলেজড ভিউ, এটা ম্যাম আরেকবার বললেন, কোনটা কোনটা প্রিভিলেজড কোনটা? ভিউ যেটা। প্রিভালেন্ট ভিউ মানে এটা, মানে খুব তো অগ্রগণ্য, মানে কি বলবো এটাকে বাংলায় ব্যাখ্যা করে কি হবে, দেখো এখানে লেখা আছে, একটা ইউটিউব ইয়েতে সার্চ করে নাও না, গুগলে সার্চ করে নাও, মানে আহ, মানে যে ভিউটা সামনে উঠে এসেছে, এটা বলতে পারো। ঠিক আছে, দেখি কোথায় আছে। ও, প্রিভিলেজড পিপল নাকি? প্রিভিলেজড পিপলের কথা বলছো? দেখে না নাও, ম্যাম, দেখে নাও। এখানে
লাইন আছে না, পলিটিক্যাল রাইট ওয়ার রেস্ট্রিক্টেড টু দ্য প্রিভিলেজড ভিউ, ওই লাইনটা ম্যাম বলছি। হ্যাঁ, প্রিভিলেজড ভিউ মানে যারা সমাজের কিছু প্রিভিলেজড পিপল ছিল, যারা পলিটিক্যাল রাইটসটা ভোগ করার শুধুমাত্র অধিকার রাখে, তারা প্রিভিলেজ তো না। যারা দাস প্রথার মানুষ ছিল, দাস সম্প্রদায়ের মানুষ ছিল, তাদের হাতে তো কোনো পলিটিক্যাল রাইট ছিল না। হ্যাঁ, তারা প্রিভিলেজ ছিল না এই দিক থেকে। আবার মেয়েদের হাতেও কোনো রকম কোনো পলিটিক্যাল রাইটস ছিল না, মেয়েরাও প্রিভিলেজ ছিল না। হ্যাঁ, বাচ্চাদের হাতে, বুড়োদের হাতে, কোনো বয়স্ক মানুষদের হাতে কোনো রকম প্রিভিলেজ তারা পিপল নয়। তারা রাজনৈতিক ক্ষমতা তারা ইয়ে করতে পারতো না, ভোগ করতে পারতো না। এই যে সমাজের কিছু সংখ্যক মানুষের হাতে এই রাজনৈতিক ক্ষমতাটা ছিল, তাদেরকে রাজনৈতিক দিক থেকে প্রিভিলেজড পিপল বলা হচ্ছে। বুঝতে পারলে? যারা ওই ক্ষমতাটা তারাই শুধুমাত্র ভোগ করতে পারবে, তারাই শুধুমাত্র যেতে পারবে, মেয়েরা যেতে পারবে না। মেয়েরা পলিটিক্সের পার্ট হতে পারবে না, কোনোভাবেই পারবে না। তার মানে সমাজের ওই কিছু সংখ্যক মানুষ সবাইকে পরিচালনা করছে। খুব সুন্দর আলোচনা হলো, সেটাই আমি বললাম। আর কারোর কিছু বলার আছে? অঙ্কিতা কিছু বলছিলে মনে হয় অনেকক্ষণ ধরে, বলো। হ্যাঁ ম্যাম, বলছি যারা মান্থলি কোর্স পারচেজ করেছে তারা কি এই রেকর্ডিংটা পাবে না? পাবে, পরে পাবে, এখন না, এখন না। তাদের এটা স্পেশাল ক্লাস হিসেবে ছিল, ঠিক আছে? আর যদিও আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি ইউটিউবে দিতে পারি, সেখান থেকে তোমরা পেয়েই যাবে আজকের ক্লাসের, যেহেতু সবার জন্য আজকের ক্লাসটা হয়েছে। আজকের ক্লাসের রেকর্ডিং আমরা ইউটিউবে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, এই ক্লাসগুলোও তোমরা পাবে, ঠিক আছে? ধীরে ধীরে পাবে। কিন্তু ওই যে আমি বলেছি যে যারা টোটাল কোর্সটাকে নিয়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো কোনো বেরিয়ার নেই, বাধা নেই। তারা পরপর পরপর ক্লাসগুলোকে তারা অ্যাভেল করতে পারবে বলেই তারা নিয়েছে। তো তোমরাও পাবে, নিশ্চয়ই চিন্তা করার কোনো বিষয় নেই। হয়তো আজকে না, আজকে থেকে 6 মাস বাদে হয়তো পাবে, ঠিক আছে? কিন্তু পাবে, তোমাদের চিন্তার কোনো জায়গা নেই। টোটাল কোর্স আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো, তার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আর কালকে লিটারালি আমাদের আর একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। আমার খুবই ইচ্ছা কালকের ক্লাসটাও তোমাদের সবার জন্য রাখার, কারণ অনেকের হয়তো এই কনসেপ্টটা ক্লিয়ার নেই বলে, আমি জানি না কতটা কি কালকে করতে পারবো। সেটা হচ্ছে বেদিক যে দেব দেবতার যে কনসেপ্ট, পলিথিজম, হেনোথিজম অ্যান্ড মোনোথিজম, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটার ক্লাস আমার সবার জন্য নেওয়ার খুব ইচ্ছা। আমার মনে হয় যে এই কনসেপ্টগুলো যদি স্টুডেন্টসদের কাছে ক্লিয়ার হয়, হ্যাঁ, হেনোথিজম, হোয়াট ইজ কল্ড হেনোথিজম, হোয়াট ইজ কল্ড পলিথিজম, কেন বেদের সময় বহু দেবদেবতার কনসেপ্ট এলো, এই টোটাল বিষয়টা কালকের ক্লাসে, আমাদের কালকে রাতের ক্লাসে আলোচনা হবে। আশা করি কালকের ক্লাসটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? আজকে ক্লাস রেকর্ডিংটা এখানেই অফ করছি। আজকে ক্লাসটা হয়তো ইউটিউবে রেকর্ডিং হিসাবে যাবে, তোমরা জানিও কেমন লাগলো, তাহলে আমার ভালো লাগবে। পিডিএফ শেয়ার করেছি তো, আমি পিডিএফ শেয়ার করেছি, দেখো আজকের ক্লাসের। কালো এমন পিডিএফ শেয়ার, আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই আমি পিডিএফ দিয়ে দেবো। যারা বই এখনো কিনতে পারোনি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক আমি তোমাদের দিয়েছি। যারা বই কিনতে পারোনি, আমি অবশ্যই পিডিএফ দেবো, আমি যেখানে যেখানে পড়াবো। আর আমি একটা বই থেকে কালকে পড়াবো না, আমি খুব ইন্টারেস্টিং ভাবে অন্য আর একটা বই থেকে তোমাদের পড়াবো, সেখান থেকে পিডিএফ আমি তোমাদের দিয়েই দেবো। সুতরাং আবারও বলছি, ক্লাসগুলো করো, রেগুলার বেসিসে আমাদের ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, তো চলো আজকের ক্লাসটা রেকর্ডিংটা এখানেই আমি তাহলে স্টপ করি।